হ্যালো লিসেনার, কেমন আছেন সবাই? আশা করব সব অনেক ভালো আছেন। আজকে নতুন একটি গল্প নিয়ে আবার চলে আসলাম আপনাদের সামনে। আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আমরা আনলে আপনারা যেন সবার আগে পেয়ে যান। তো চলুন আর বেশি দেরি না করে গল্পে যাওয়া যাক। প্লাজো একটু উপর উঠে গেছে। সাদা ফর্সা পা কালো প্লাজোর সাথে ফুটে আছে, সেদিকে তার খেয়াল নেই। ফুল করাতে ব্যস্ত, আর অন্যদিকে লক লক করছে চোখ। মুখ অব্রের শরীরে লোম দাঁড়িয়ে গেছে, হাত পিরপির করছে, আর সহ্য করতে না পেরে ছুঁয়ে দিল রোহিণীর বাহুডোরে। রোহিণীর ভয়ে সব ওড়না থেকে হাত সরিয়ে নিল, আর সব ফুলগুলো পড়ে গেল মাটিতে। ভয় পেও না, চলো আমার সাথে, অনেকগুলো ফুল দেব। অব্র রোহিণীকে বলছে, আর রোহিণীর বাহুডোরে হাত বুলিয়ে দিচ্ছে। রোহিণীর বিরক্তি আর ভয়ে অব্র ধাক্কা দিয়ে দৌড়ে গেল। অব্র হাসতে হাসতে বলল, তোমাকে দিয়ে নিজের ভিতরের খিদে না মিটিয়ে আমি গ্রাম থেকে যাব না। অব্রের কাঁধে কে যেন হাত রাখলো। অব্র পেছনে তাকিয়ে দেখলো নিহাল। ভালোই মজা নিতেছোস তো, সে আর কি পাবো নাকি? একাই ভোগ করবি? তোরা তোদের খাদ্য খুঁজে নেয়, আমি আমারটা পেয়ে গেছি। ভালো কোপ ফেলেছিস, বুঝতে হবে না আমি অব্র মাহমুদ। হ্যাঁ, এবার চল ক্যাম্পে, চল চল। রোহিণী নামটি তার বাবা রেখেছিল আদর করে, এখন সকলে রোহিণীকে রুহি বলেই ডাকে। রুহির বাবা রুহিকে নিয়ে খুব চিন্তা করবে নাই বা কেন? রোহিণী যে মুখে কিছু বলতে পারে না, কিন্তু কানে শুনে এবং সব কিছু বোঝে রোহিণী। ছোট একটি গ্রামে থাকে রুহির বাবা, অনেক ভালোবাসেন। মা রুহিকে বোঝে, মনে করে গ্রামে সাধারণত 16 থেকে 17 বছরের মধ্যে মেয়েদের বিয়ে হয়ে যায়। রুহি একাই 18 বছরের মেয়ে, যার কিনা বিয়ে হয়নি, কারণ রোহিণী বোবা। সেজন্য রোহিণীর মা রোহিণীকে বিধাতার অভিশাপ রূপে দেখেন, নিজের গর্ভের কলঙ্ক হিসেবে রোহিণীকে দেখে। রোহিণীর একটা ছোট ভাই আছে। রোহিণীর গ্রামে কোনো বোবা মেয়ে নেই, তাই যত অঘটনা ঘটবে রোহিণীকে কথা শুনিয়ে, যার রোহিণী যে কথা কয় না, যে সে অনুভব করে, এটা কেউ মনে হয় না। এজন্য রোহিণীর জন্য তার বাবা মা খুব দুশ্চিন্তা করেন। রোহিণীর ছোটকাল থেকে বুঝে নিয়ে সে অভিশাপ তাই কারো সামনে আসে না। রোহিণী তার মার সাথে কাজে হাত বাটাই, নদীর থেকে পানি নিয়ে আনে, ইত্যাদি নানান কাজ করে। দুপুরবেলা থেকে বিকাল পর্যন্ত নদীর পাড়ে থাকে, কারণ নদীর পাড়ে কেউ থাকে না। এই টাইমে সবাই বলে দুপুরবেলা হতে রাতে সবসময় ভূত থাকে ওইখানে, যে যায় তাকে ভূতে ভর করে। কিন্তু তারপর রোহিণী চুপচাপ করে যায়, কারণ প্রকৃতি তার মন বুঝে খুব কষ্ট করে। প্রকৃতি যেন তার কথার বুঝে তার কথার উত্তর দেয়। নদীর কলধ্বনি তার সাথে যেন কথায় তাল মিলায়, পাখির ডাক দিয়ে সম্মত দেয়। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি রোহিণীর ভাষা। রোহিণীর বড় বড় দুটি কালো চোখ এবং ঠোঁট ভাবের আভাস মাত্র ছোট্ট বাচ্চাদের মতো কেঁপে উঠত। আর অব্র হলো বড়লোক বাপের একমাত্র ছেলে। অব্র ইউটিউবার, পরিচিত ও ফেমাস বয়, জাতির ক্রাশ বলে মানে সবাই। তাই কোনো এক শ্যুট করতে আসছে গ্রামে। তারা গ্রামবাসীরা খুব খুশি, কারণ তাদের গ্রামে আগে কখনো শুটিং হয়নি। শুটিং আজ রাতে, তাই সবাই রাতের খাবার খেয়ে ঝাঁকে ঝাঁকে দেখতে যাচ্ছে কীভাবে শুটিং হয়। অব্র জানে না যে রোহিণী কানে শুনতে পায় না। অব্রদের শুটিং করতে 1 মাস লাগবে প্রায়। আজকে রাতের শুটিং শেষ। অব্র খেয়ে দিয়ে ক্যাম্পে শুয়ে আছে, কারণ এই গ্রামে কোনো হোটেল নেই। গ্রামের মাতব্বরে বলেছিল তাদের বাসায় থাকতে, কিন্তু অব্র রাজি হলো না, কারণ অব্ররা গাড়ি করে মাদক জাতীয় অনেক কিছু এনেছে। তো মামা কবে কোপ ফেলবি? অব্র বলল, সময় মতো ছিপ ফেলবো, যাতে স্বাদও মেটাতে পারে, আর এখানে মানে মানে করে কাট কেটেও যেতে পারি। অব্রদের মধ্যে এমন অনেক হলো ওই দিন। রোহিণীর আজকে একটা বিয়ের ঘর বা পাত্রপক্ষ দেখতে আসছে পাশের গ্রাম থেকে। এখন রোহিণীকে তার মা নিয়ে আসছে। পাত্রপক্ষদের সামনে দুপক্ষে অনেকক্ষণ কথা হলো। রোহিণী সব শুনল। পাত্রপক্ষ থেকে পাত্রের মা বলল বাসায় গিয়ে নাকি ভেবে বলবে। পাত্রপক্ষ রোহিণীর বাবা এগিয়ে দিতে গেল। রোহিণীর মার প্রাণ যেন জুড়িয়ে গেল পাত্রের মার কথা শুনে। এর আগে কেউ বলেনি বাসায় গিয়ে ভেবে বলবে। সবাই অপমান করে চলে যায়, আর রোহিণীকে অভিশাপ দিয়ে যায়। এবার পাত্রের মার কথা শুনে রোহিণীর মাও খুব খুশি। পাত্র 8ম শ্রেণী পর্যন্ত পড়েছে, এখন অটো চালায়। এতে রোহিণীর মা বাবা বিয়েতে রাজি, এখন শুধু পাত্রপক্ষদের হ্যাঁ বলার। রোহিণীর একটু মন খারাপ হলো এই ভেবে যে তাকে বিদায় করার জন্য কি নাই করছে তারা। এসব ভাবতে ভাবতে রোহিণীর নদীর পাড়ে এসে বসলো, আর ছোট ছোট পাথরগুলো পানিতে ফেলছে। পানির কিছু অংশ রোহিণীর মুখে পড়ল।
রোহিণী ফিক ফিক করে হাসলো। সে ভেবে নিল নদী জল কিভাবে তার সাথে খেলা করছে, তাই সে একের পর এক ফেলছে পানিতে। এভাবে রোহিণীর পুরো গা ভিজে একাকার হয়ে যায়। পিঠের শরীরে কিছু অংশ দেখা যাচ্ছে। দূর থেকে অভ্রতা ক্যামেরা দিয়ে জুম করে দেখে আর চোখের স্বাদ মিটাচ্ছে নিহাল। নিহাল বলল, অভ্র, তোর মম ফোন করেছে। ক্যামেরাটা পাশে রেখে, তোর ফোনে মম কল করেছে? কিন্তু কেন? আমার ফোন তো আছে। সে জানি না আমি। ভাই আন্টি বললো তোকে নাকি ফোন দিয়ে পাওয়া যাচ্ছে না, তাই আমারটাই করেছে। এখন কথা বল। নিহালের হাত থেকে ফোন নিয়ে অভ্র কতক্ষণ ওর মার সাথে কথা বলল। রোহিণীর বাবা এসে রোহিণীকে ডেকে বাসায় নিয়ে যায়। অভ্র ফোন রেখে নদীর পাড়ে তাকিয়ে দেখে রোহিণী নেই। অভ্র বিরক্ত একটা মুখে ছাপ নিয়ে চলে গেল ক্যাম্পে। সেদিনের মতো আর অভ্র রোহিণীকে দেখল না। রোহিণীর মা রোহিণীকে আদর করে কপালে চুমু এঁকে দিল। রোহিণীর চোখ দিয়ে অশ্রু বইতে লাগলো। রোহিণীর মা তার আদর পাবার জন্য সারাদিনই কাজ করে থাকে। তারপরও রোহিণীর তাকে অভিশাপ বলে দূরে দূরে ঠেলে রাখত। রোহিণীদের গোয়াল ঘরের একসাথে একটা ছোট্ট ঘর আছে, সেটা রোহিণী থাকে। তার বাবা অনেক বলেছিল তাদের সাথে থাকতে, কিন্তু রোহিণীর মা তাকে অনেক বাধা দিয়ে রোহিণী বাবাকে বুঝিয়েছিল। রোহিণীর তার মার সব কৃতি দেখলো, কিন্তু কিছু বলতে পারল না। সে ছোট্ট ঘরটিতে যখন রোহিণী প্রথম রাতে থাকলো, সেদিন খুব করে কেঁদেছিল রোহিণী। মাছ কুটাচ্ছিল আর তার হবু বরের কথা ভেবে একটু একটু লজ্জা পাচ্ছিল। পাত্রপক্ষ বিয়ের জন্য সম্মতি দিয়ে দিয়েছে, তাই রোহিণীর আর আদরটা আরেকটু হলেও বেড়েছে। গ্রামের সবাই শুনে খুব খুশি হয়েছে এবং আশীর্বাদ দিয়েছে। অভ্রের কানেও এই কথা গেছে। অভ্র এটা শুনে একটা ডিভিল স্মাইল দিল। আরে, তুই এই কথা শুনে হাসছিস যে? আমি তো ভাবলাম তুই রাগ করবি, কি না কি করবি। অভ্র নিহালের কাঁধে হাত রেখে বলল, এখনই তো ছিপ ফেলানোর সঠিক সময়। মাছ একবার ধরতে পারলেই হলো, এই মাছের স্বাদ বেশি লাগবে। নিহাল হা হয়ে গেল। আল্লাহ, না জানি মেয়েটা কি হয়। আল্লাহ, মেয়েটাকে রক্ষা কর অভ্র হাত থেকে। তুই একটু বেশি করবি না বলে মনে হয় না তোর অভ্র? নিহালের দিকে রাগীভাবে তাকালো। আরে রাগিস না, আমি জাস্ট বললাম তোর মাছ, তুই যেটা খুশি সেটা কর। নিহাল পিঠে হালকা থাপ্পড় দিয়ে বলল, গুড, এটাই শুনতে চেয়েছিলাম তোর মুখ থেকে। চল ক্যাম্পে যাই। ওকে। রোহিণীর মা রোহিণীকে বুঝিয়ে দিয়েছে রুহির বিয়ের আগে পর্যন্ত দুপুর রাতে না বের হতে, নজর লেগে যেতে পারে। রোহিণীও তার মার কথা অনুযায়ী বাসা থেকে বের হয় না। ঘরে কাজ শেষ করে জানলার পাশে বসে থাকে। বাসার পাশেই একটা মাঠ আছে যেখানে বাচ্চারা খেলছে, তাই দেখতে ব্যস্ত। ওই দিনের মতো রোহিণীর দেখা আর অভ্র পায়নি। অভ্র নিজের শ্যুট নিয়ে ব্যস্ত বলতে নিহাল অভ্রকে ব্যস্ত করে রাখে যাতে রোহিণীর জীবনটা বাঁচে। আজ বুধবার গ্রামে সাধারণত এই দিনে হাট বাজার বসে থাকে। সেখান থেকে রোহিণীর বাবা রোহিণীর জন্য এক মুঠো কাচের চুড়ি আর লাল ফিতে এনে দিয়েছে। আজকেও শুটিং কথা ছিল, কিন্তু অভ্র ইচ্ছে করে বলেছে নিহাল একটু ভেবেছিল এসব নিয়ে, তারপর শুটিংয়ের ব্যস্ততায় মন দেয়। ছিপ ফেলে মাছ ধরার টাইম এখন মনে মনে বলল অভ্র। রাতে শুটিংটায় গ্রামের সবাই রাতে খাবার খেয়ে টর্চ নিয়ে বেরিয়ে পড়েছে শুটিং দেখতে। রোহিণীর মা রোহিণীকে ঘুমিয়ে পড়তে বলেছে। রোহিণীকে রেখে সবাই শুটিং দেখতে গেছে। অভ্র সবাইকে সামলিয়ে তার মিশনের জন্য রওনা দিল। রোহিণীদের বাসায় এখন অভ্র রোহিণী দেখে খুব ভয় পেয়ে গেল, তাই দরজা বন্ধ করতে চাইল, কিন্তু অভ্র তার আগে হাতে বাধা দিল। এত তারা কেন পাখি, এই বলে জোর করে ঘরে ঢুকলো। রোহিণী হাত দিয়ে ইশারা করলো কি চাই। অভ্র বলল রোহিণীর কথা বুঝলো না। রোহিণী এক হাত ধরে টেনে নিজের সাথে মিশে নিল রোহিণীকে। রোহিণী কাঁদছে আর নিজেকে অভ্র থেকে ছাড়ানোর চেষ্টা করছে। রোহিণী চলে ফু দিল রোহিণীর। তুমি জানো ওরা রোহিণী, তুমি কত সুন্দর। প্রাকৃতিকভাবে তুমি সুন্দর, তুমি কোনো রূপচর্চা না করেও সুন্দর, তাই তোমাকে পেতে একটু বেশি মজা লাগবে। অভ্র সব বলছে, রোহিণীর কানে বেয়ে গলায় হাত বুলিয়ে দিচ্ছে। রোহিণী বারবার হাত দিয়ে ইশারা করে না করছে, কিন্তু অভ্র যেন এসব চোখেই পড়ে না। অভ্র এবার রোহিণীকে কোলে করে বেডে নিয়ে যাচ্ছে। রোহিণীর হাত পা ছোটাচ্ছে, কিন্তু লাভ হচ্ছে না। অভ্র খুব শক্তি দিয়ে রোহিণীকে যে নিয়ে নিচ্ছে। কোনো বাচ্চা কি বিশাল দেহে অভ্রে রোহিণীকে তার কোলে বাচ্চা লাগছে। রোহিণীকে বেডে ধাপ করে ফেলে দিল। রোহিণী ব্যথায় কুকড়ে উঠল। অভ্র রোহিণীর গলায় এলোপাথারি চুমু দিচ্ছে। চুমুগুলো কামড়ে পরিণত হচ্ছে। অভ্র নেশা এতটাই বেড়ে উঠেছে যে রোহিণী যে কাঁদছে সেটা খেয়াল নেই অভ্রর। অভ্র কামড়েই যাচ্ছে। কোনো কুকুর দেখলে অভ্র থেকে দূরে সরে যাবে। রোহিণীর হাতের চুড়িগুলো ভেঙে হাতে ঢুকে গেছে। হলুদ চাদরে রক্তের লাল দাগ ফুটে উঠেছে।
অভ্র রোহিণীর জামার হাত টান দিয়ে ছিঁড়ে ফেলেছে, সেখানে স্লাইড করছে আর চুমু দিচ্ছে। রোহিণী 2 হাত দিয়ে অভ্রকে মারছে কিন্তু পেরে উঠছে না। অভ্রের শক্তির কাছে জামার হাত টান দিয়ে ছিঁড়ে ফেলেছে, সেখানে স্লাইড করছে আর চুমু দিচ্ছে। রোহিণী 2 হাত দিয়ে অভ্রকে মারছে কিন্তু পেরে উঠছে না অভ্র শক্তির কাছে। মাতব্বরের ছেলে জিম যাচ্ছিল শুটিং দেখতে। গংরানির আওয়াজ পেয়ে রোহিণীদের জানলার ফুটো দিয়ে তাকিয়ে যা দেখল, তার পায়ের নিচের মাটি সরে গেল। জিম সবেমাত্র 10ম শ্রেণীতে ওঠে। জিম বুঝতে পারল তার একা ধারা এসব ঠিক করতে পারবে না, তাই গ্রামের সবাইকে গিয়ে বলে দিল। এসব শোনার পর মাতব্বর আদেশ দিল শুটিং সব লোকেদের ধরে বেঁধে রাখতে। গ্রামের লোকেরা মশাল নিয়ে রোহিণীর বাড়ির দিকে রওনা দিল। এতক্ষণে অভ্র রোহিণীর অর্ধেক জামা ছিঁড়ে ফেলেছে। রোহিণী আর সহ্য না করতে পেরে জ্ঞান হারিয়ে ফেলেছে। মাতব্বরের আদেশে দরজা ভেঙে ভেতরে ঢুকলো কিছু লোক। এসব দেখে সবাই অভ্রকে টেনে উঠে ফেলে বাঁশ লাঠি পা দিয়ে, মোট কথা যা যা পেরেছে, যে যা পেরেছে সব দিয়ে মারছে। রোহিণী জ্ঞান হারিয়ে ফেলা এসব কিছু টের পায়নি। রোহিণীর শরীরে চাদর দিয়ে ঢাকা হয়েছে আর ডাক্তার ডাকা হয়েছে। রোহিণীর মা পিলারের সাথে মিশে বসে আছে, চুপ করে কোনো কথা বলছে না, নির্বাক হয়ে গেছে। সবাই শান্তা দিচ্ছে, কিন্তু রোহিণীর বাবা নিজের শরীরে আগুন লাগাতে চেয়েছিলেন। রোহিণীর এই অবস্থা দেখে কিন্তু পারেনি। এখন রোহিণী পাশে বসে আছে। ডাক্তার একটা মলম আর কিছু ওষুধ দিল আর বলল মানসিকভাবে চাপ দিতে না, আর এসব কথা ওর সামনে না বলতে। এলাকার মহিলারা রোহিণীর গায়ে মলম লাগিয়ে দেয়। ডাক্তার থাকাকালীন রোহিণীর জ্ঞান ফিরে আসে। রোহিণী সবাইকে ইশারা দিচ্ছে আর বলছে, আমার কোনো দোষ নেই। রোহিণী পাগলের মতো করছে। সবাই মিলে সামনে রাখছে অভ্রকে। মারার পর শুটিংয়ের সব লোক নিহাল ও অভ্রকে বেঁধে রেখেছে। তাদের থেকে ফোনও নিয়ে নেওয়া হয়ে গেছে। আজকে রাতে বিচার হবে না, কাল 10টায় বিচারের সমাবেশ বসবে। অভ্রের কোনো জ্ঞান নেই, তারপর বেঁধে রেখেছে, পানি পর্যন্ত দেয়নি। রোহিণী পাগলামো করেই যাচ্ছে। রোহিণীকে অনেক অবাকা বলেছে, গ্রামে পুরো ছিছি পড়ে গেছে। রোহিণী বারে বারে জ্ঞান হারিয়ে ফেলেছে, তাই পাড়ার কাকিমারা ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে রোহিণীর মাকে ভরসা দিচ্ছে। মাতব্বর রোহিণীর বাবাকে ভরসা দিচ্ছে। পরদিন সকালে রোহিণীর বাসা গমগম করছে মানুষে। রাত না শেষ হতেই 3-4 গ্রাম এসব ছড়িয়ে পড়ছে। মানুষ ঝাঁকে ঝাঁকে আসছে রোহিণীকে দেখতে আর বিচার সমাবেশের অংশগ্রহণ করতে। বিদ্যালয়ের শিক্ষকরা এসেও অংশগ্রহণ করছে। শুধু পারিনি, পুলিশরাও এসছে। ওই দিকের অভ্রের বাবা মা অভ্র ও নিহাল ফোন কলে দিয়ে বলে দিয়েছে অস্থির হয়ে পড়ছে, বারে বারে পানি খাচ্ছে। অভ্রের বাবা বলল, কি গো এত পানি খাচ্ছ কেন, শরীর খারাপ নাকি? অভ্রের মা বলল, না, কিন্তু মন বলছে অভ্র ভালো নেই, ফোনটাও লাগছে না অভ্রের। অভ্রের বাবা হেসে হেসে বলল, অভ্র যখনই কোনো শ্যুট করতে যাই আর তুমি এমন করা শুরু করো, কি বলবো যে ছেলেকে খেয়াল রাখতে হবে না, বড় হয়ে গেছে, আর আমার দিকে একটু তাকাও। ফিক করে হেসে দিলেন আর অভ্রের বাবার বুকে মাথা রাখলেন। সকাল 10টা বাজে সমাবেশ শুরু হবে। এখনই পুলিশ ও গ্রামের মাতব্বর আরও কিছু বিশিষ্ট লোক বসে আছে আর সবাই দাঁড়িয়ে আছে। রোহিণীর মা বাবা ও ভাইকে সাইডে ও রোহিণীকে চেয়ারে বসিয়ে রেখেছে। রোহিণী চুপ করে বসে আছে পাথরের মতো, জমে আছে প্রায়। অভ্রের রাতেই জ্ঞান ফিরেছিল। অভ্র বারবার বলেছে তাকে ছেড়ে দিতে, তার বাবা শুনলে সবাইকে মেরে পুঁতে রাখবে। এসব বললে গ্রামের ছেলেরা আরও লাঠি দিয়ে বাড়ি দেয়, নিহালকে অনেক মারে। অভ্র ও বাকিদের হাত বেঁধে দাঁড় করিয়ে বিচার সমাবেশ শুরু করেছে। বিচারের এক পর্যায়ে রোহিণীর মা মুখ ফেটে কেঁদে বললেন, কত কষ্ট করে এই অবাকা মেয়ের বিয়ে ঠিক করেছিলাম। এখন এই কাণ্ডের পর কে আমার মেয়েকে বিয়ে করবে? আমার মেয়েটা মরে যাবে। মাতব্বর এই কথা শোনার পর কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, যার জন্য এই গ্রামের মেয়ের এত বড় সর্বনাশ হয়েছে সেই বিয়ে করবে সবাই। সবাই এটা শুনে হয় হয় বলতে লাগলো এবং চিল্লিয়ে বলল, এটাই ঠিক হবে। অভ্র চিল্লিয়ে বলল, সে বিয়ে করবে না। এটা শুনে আবারও গ্রামের ছেলেরা বাড়ি দিল। মাতব্বর অভ্রের চুল টেনে ধরে বলল, মেরে এখানেই পুঁতে রাখবো। অভ্র কিছু বলার আগে নিহাল বলল, অভ্র বিয়ে করবে। অভ্র নিহালের দিকে রাগী চোখে তাকালো। নিহাল চোখ ইশারা দিল। অভ্র রাগে ফুঁসতে লাগলো। মাতব্বর অভ্রের সামনে চলে যাওয়ার পর নিহাল বলল, শোন, এখান থেকে ছোটা আর কোনো উপায় নেই, তাই তুই বিয়ে করে নে, তারপর ওকে আমাদের সাথে নিয়ে কোনো এক বাড়ি দিয়ে দেব। অভ্র শয়তানি হাসি দিল অ্যান্ড সবাইকে বলল বিয়ে করতে রাজি। এটা শুনে সবাই খুশি। রোহিণীর বাবা আর মা অন্ধকারের মধ্যে আলো খুঁজে পেল। তারও খুশি হলো তাদের মেয়ের জীবনটা ঠিক হতে চলেছে। মাতব্বর কিছু লোক দিয়ে কাজী সাহেব ডাকলেন। রোহিণী এবার কাঁদতে লাগলেন। অভ্রের প্রতি একরাশ ঘৃণা নিয়ে বিয়েতে কবুল কবুল বলল, মানে খাতায় লিখল।
আর পাশে থাকা মহিলারা জোরে জোরে বলল। অভ্র তার কুমতলবি রেখে কবুল কবুল 3বার পড়ল। রোহিণী ও অভ্র রোহিণীদের বাসা নিয়ে যাওয়া হলো। আর নিহাল ও শুটিং সবাই মলম আর যা যা লাগে সব করিয়ে দিল। অভ্রকেও দিয়েছে। রোহিণী পাথরের মতো বসে আছে, চোখের সামনে সব ভাসছে। শুটিংয়ের সব মানুষ রওনা দিয়ে দিচ্ছে, কারণ ডিরেক্টর এই শ্যুট আর অভ্রকে দিয়ে করাবে না, তাই চলে গেছে। অভ্র রাগটা চেপে রাখলো। ডিরেক্টর আরও লোকেদের মুখ অফ করার জন্য অনেক টাকা দেয়া হবে, আর কিছু ফর্মালিটি করতে হলো অভ্রকে। জোরপূর্বক অভ্রকে রোহিণীর পাশে বসে রাখা হয়েছিল। রোহিণী তো পাথরের মতো বসেছিল, আর অভ্র রাগেই তাকায়নি। আজকের দিনটা এভাবেই কেটে গেল। কালকে ভোর হতেই গ্রামবাসীদের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার জন্য রওনা দিল। রোহিণী খুব করে কাঁদলো। রোহিণীর বাবা ও মা কাঁদলে রোহিণীর বাবা অভ্রের থেকে ক্ষমা চেয়ে এলো, যদিও সব দোষ অভ্রের। তারপর মেয়ের মুখের দিকে চেয়ে ক্ষমা চাইল আর বলল রোহিণীকে কষ্ট দিতে না। রোহিণীর মা গাড়ি যে পর্যন্ত তাদের গ্রামের বাইরে না যায় সে পর্যন্ত গাড়ির পিছে পিছে গেছে। কেউ আটকিয়ে রাখতে পারেনি মায়ের মন বলে কথা। আর রোহিণীর মায়ের বুক খালি খালি লাগছে। যতই হোক তার মেয়ে রোহিণীকে এক সময় বকতো, আরেক সময় তো ঠিকই বুকে টেনে নিত। এখন কাকে নেবে? রোহিণী কানে শুনতো, তাই রোহিণীর মা রোহিণীর সাথে সব কথা শেয়ার করত। রোহিণীও হাত দিয়ে ইশারা করে কথা বলতো। এখন কার সাথে কথা বলবে? এখন যে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। কার সামনে বসে আছে অভ্র। নিহাল কার ড্রাইভ করছে। রোহিণী ঘুমিয়ে পড়েছে লং জার্নি, আর রোহিণী গাড়িতে ওঠার পরপরই ঘুমে ঢলে পড়ে যায়। দুপুর গড়িয়ে বিকেল হলো। রোহিণী এতক্ষণে ঘুম থেকে উঠে গেছে। উঠে দেখে অভ্র আর নিহাল খাচ্ছে। রোহিণীর এতে একটু খারাপ লাগলো, তাকে কেউ বলেনি। নিহাল রোহিণীকে খাবার দিল। অভ্র এতে নিহালের দিকে রাগিয়ে তাকালো। নিহাল কিছু না বলে ড্রাইভে মনোযোগ হলো। অভ্র তার ফোন নিয়ে ব্যস্ত। অভ্র ডিরেক্ট নিহালের বাসায় যাবে। যে পর্যন্ত শরীরে দাগ না যায় সে পর্যন্ত নিহালের বাসায় থাকবে। নিহালের ফ্যামিলি ইরাকের বাগদাদে থাকে। সবেমাত্র ঢাকা শহরে প্রবেশ করলো। আরও প্রায় 1 ঘন্টা লাগবে। অভ্র আর নিহাল একটু টেনশনে পড়ে গেল। পুলিশ অফিসার জিয়াদ আর অভ্র চরম শক্ত। নাকাবন্দির সময় রোহিণীর কথা জিজ্ঞাসা করলে কি বলবে তারা? রোহিণীর সব স্বপ্নের মতো লাগছে। এত গাড়ি, এত বড় বড় দালান, আবার কত মানুষ হেঁটে যাচ্ছে। এই প্রথম রোহিণী দেখলো। আবার ভয়ও পাচ্ছে, দালানগুলো যদি ওর উপরে এসে পড়ে যায় তখন কি হবে? রোহিণী ভয় চোখ অফ করে ফেলল। সিটের কোণে খামচে ধরল। কার থেমে গেল। নিহালের বাসার সামনে এসে গেছে। তাই আজকে নাকাবন্দি ছিল না, তাই রোহিণীকে নিয়ে টেনশনও কেউ পড়েনি। নিহাল এসে মনু কাকাকে বলল রুম দেখিয়ে দিতে। মনু কাকা রোহিণীর কথা জিজ্ঞাসা করলো না। এমন মেয়ে সপ্তাহে 2-4টা আসেই। অভ্রকে নিহালের পাশের রুমের চাবি দিল, আর রোহিণীকে কিচেনের সাথে রুমটা দিল। রোহিণী ভেতরে রুমে ঢুকে অবাক। এত বড় রুম, এত সুন্দর আগে কখনো দেখিনি। পুরো রুম সাদা রং করা, অ্যান্ড সব আসবাবপত্র ও সাদা কালার করার, বেডের চাদর ইত্যাদিও সাদা। খুব সুন্দর, স্বপ্নেও এসব দেখেনি। মনু কাকা অবাক রোহিণীর পোশাক দেখে। মনু ম্যাম, এটা আপনার রুম, কোনো কিছু লাগলে আমাকে বলবেন। রোহিণী মনু কাকার দিকে তাকিয়ে রয়েছে। যাই গিয়ে কাজ আছে আমার। রোহিণী রুমের ভেতরে ঢুকে দরজাটা অনেক কষ্ট করে লাগালো। লক সিস্টেম তো, তাই। রোহিণী তার ব্যাগটা ড্রয়ারের উপর রেখে দিল। তারপর বেডে গিয়ে বসে ওড়নার কোনো মুখ নিয়ে ভাবতে লাগলো, এটাই কি অভ্রদের বাড়ি নাকি অন্য দুনিয়া? এত সুন্দর পৃথিবী আগে জানা ছিল না। অভ্রের পিঠ ছেক দিচ্ছে মনু। মনু কিচ্ছু বুঝছে না, ভয় জিজ্ঞাসা করতে পারছে না। নিহাল শাওয়ার নিয়ে বসে ভাবছে রোহিণীকে কি করা যায়। অভ্র বলে দিয়েছে সে কিচ্ছু করবে না। নিহালও তার বাসায় রাখতে পারে না। রোহিণীর কথা একবার যদি মিডিয়ার জানতে পারে তাহলে ব্যাড রেকর্ড হয়ে যাবে তার আর অভ্রের। সবচেয়ে বড় কথা, আমার গার্লফ্রেন্ড মিম, সে তো গলায় দড়ি দিবে না। আজ রাতে লাভলি ডান্স বাড়ি দিয়ে আসবো, আর বলবো কখনো যেন বাড়ির চৌকাঠ পার না হতে পারে। এটা ঠিক হবে। নিহাল মনু কাকাকে বলল খাবার লাগাতে টেবিলে। মনু কাকাও আদেশ পালন করতে কাজে লেগে পড়ল। অভ্র নিহালকে বলল রোহিণীর জন্য এত কিছু, তাই আজ রাত রোহিণীকে দিয়ে ইচ্ছে পূরণ করব। নিহাল বাধা দিল না। মনু কাকা শুনল, কিছু বলল না। এসব দেখে অভ্যস্ত। রোহিণী আগের জায়গায় বসে আছে। সে ভেবেই পাচ্ছে না এখন কি করবে। এত নরম বেড অ্যান্ড পিলো, শুয়ে থাকলে মনে হয় ভিতরে ঢুকে পড়ছে। রোহিণী সব ভাবছেলের মধ্যে মনু কাকা এসে খাবার দিয়ে গেল। অভ্র আর নিহালও খেয়ে নিল। নিহাল মিমের সাথে কথা বলতে ব্যস্ত, আর অন্যদিকে অভ্র অনলাইন থেকে রোহিণীর জন্য নাইটি, পারফিউম ইত্যাদি অর্ডার করলো। অভ্র এবার রোহিণী রুমের দিকে আগাতে লাগলো। নিহাল দেখলো কিন্তু কিছু বলল না। অভ্রকে বললে কি অভ্র শুনতে পায়?
শুনতে পেলেও সে শোনার পাত্র নয়। আমি মেঝেতে শুয়েছিলাম। বেডে শুয়ে থাকলে যেন কেমন লাগে। হঠাৎ মনে হলো কেউ আমার চুলগুলো নাড়ছে। তাড়াতাড়ি চোখ খুললাম। চোখ খুলে দেখি ওই লোকটা ভয়ে ওই লোকটাকে ধাক্কা দিয়ে উঠলাম। রোহিণী অব্রকে ধাক্কা দিয়ে অব্র টাল সামলাতে না পেরে পড়ে গেল। অব্রর আগে রেগ বেরিয়ে রোহিণীর দিকে তাকায়। রোহিণী বেচারি ভয়ে কাচুমাচু করছে। অব্রর আগে উঠে রোহিণীর দিকে এক পা করে আগাচ্ছে আর রোহিণী পিছাচ্ছিল। অব্র শয়তানি হাসি দিল। রোহিণীর এগুতে লাগলো। রোহিণী অব্রের মতলব আন্দাজ করতে পারল। রোহিণী ভয় পেছাতেই লাগলো আর অব্র এগুতে লাগলো। রোহিণী দেয়ালের সাথে মিশে গেল। অব্র দেয়ালে হাত দিয়ে রোহিণীর মুখের কাছে নিজের মুখ নিল। রোহিণী ভয়ে চোখ অফ করে ফেলল। অব্রের আর রোহিণীর মাঝে শুধু সামান্য জায়গা আছে। রোহিণী ঘেমে একাকার। অব্রের প্রতিটি নিঃশ্বাস রোহিণীর কপালে পড়ছে আর রোহিণীর নিঃশ্বাস অব্রের বুকে পড়ছে। অব্র রোহিণীর ঠোঁটের দিকে আগাতে লাগলো। নকনক। দরজায় বেল পড়তেই তাই অব্র রাগ চেপে দরজা খুলে দেখল মনু কাকা। কি চাই? মনু কাকা ভয় পেয়ে বলল, স্যার আপনার পার্সেল। অব্র একটা শয়তানি হাসি দিল। ও মনু কাকা, পার্সেল এসেছে। মনু কাকার থেকে পার্সেলগুলো নিয়ে দরজা লাগিয়ে দিলাম। পেছনে ফিরে দেখি মেয়েটা আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। ঠোঁটগুলো কমলার কোষের মতো। এমনই পাগল হয়ে যায় না জানি নাইটি পড়লে। অব্র বেডে রোহিণীকে ইশারা করে বলল, রোহিণী। দেখলো অব্র ইশারা করছে কাছে যাওয়ার জন্য, কিন্তু রোহিণী অব্রের কাছে না গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এভাবে জোর করে স্বাদ পেতে ভালো লাগে না, তা কি করা যায়? বুঝেছি। মনে মনে কথাগুলো ভাবছিল। অব্র এবার রোহিণীর সামনে গেল। রোহিণী মাথা নিচু করে আছে। অব্র অভিনয় করে ইমোশন নিয়ে রোহিণীকে হাতের ইশারায় বুঝালো সে তার স্বামী, আর স্বামী স্ত্রীর মধ্যে এসব হয়। রোহিণী ভরসার চোখে অব্রকে দেখে। অব্র রোহিণীর হাত ধরল। রোহিণী আর বাধা দিল না। অব্র রোহিণীর কপালে চুমু দিল। রোহিণী একটু কেঁপে উঠল। অব্র রোহিণীকে নাইটে দিয়ে বলল পড়ে আসতে। হাতের ইশারায় বলল অব্র। রোহিণীও হাতের ইশারায় দিয়ে বলল, এত ছোট কাপড় বাচ্চারা পরে, আমি পরবো না। অব্র আবার হাতের ইশারায় বলল, না, শহরে সবাই এমনই পরে। তারপর রোহিণী না বলে দিল। অব্র ফোর্স করলো না। রোহিণীকে একটানি নিজের কাছে আনলাম। তারপর কপালে, ঠোঁটে, গালে আমার ঠোঁট ছোঁয়া দিতে লাগলাম। রোহিণীও তাল মিলিয়ে দিল। রোহিণীকে কোলে করে অব্র পেটের দিকে যেতে লাগলো। আজ রোহিণী বাধা দিল না। হয়তো রোহিণীর ইচ্ছা পূরণ হয়েছে আর অব্রের স্বাদ মিটেছে। পরের দিন সকালবেলা রোহিণী গ্রামে থাকে, তাই তার তাড়াতাড়ি ওঠার অভ্যাস। আজও সে ঘুম থেকে ভোরে উঠেছে। রোহিণী কোনোরকম ওড়না টেনে ফ্রেশ হতে গেল। রোহিণী তার শরীরে অনেক দাগ দেখল। দাগগুলো এখনো লাল হয়ে আছে। রোহিণীর শরীরটাও খুব দুর্বল। কোনো রকম পানি ঢেলে এসে সোফায় বসে পড়ল। রোহিণীর এই চার দেয়াল ভালো লাগছে না। বারবার অব্রের দিকে তাকাচ্ছে, দেখছে অব্র উঠছে কিনা, কিন্তু অব্রকে সে পরে পরে ঘুমাতে দেখছে। নিহাল সারা রাত জেগেছিল। মিমের সাথে ফোনে কথা বলে বলে রাত পার করে দিয়েছে। ভোরের দিকে ঘুমিয়েছে। সকাল 10টায় অব্র ঘুম থেকে উঠে দেখে সোফায় রোহিণী ঘুমিয়ে আছে। অপূর্ব লাগছে রোহিণীকে। হলুদ শাড়ি, ভেজা চুল, চটপট করে পানি পড়ছে কিছু মেঝেতে, আবার কিছু পানি রোহিণীর হাতে। নাকে ছোট্ট নাকফুল ফুটে আছে। ঠোঁটের কোনায় কামড়ের দাগ একটু ফুলে গেছে। তারপরও অপূর্ব লাগছে। রোহিণী একটু নড়ে চড়ে উঠলে অব্রর হুঁশ হয়। অব্র রোহিণীকে ডেকে ফ্রেশ হতে চলে যায়। রোহিণীও একটু লজ্জা পায়। রোহিণী বলল, কখন যে বসে থাকতে থাকতে চোখ লেগে এসেছে মনে নেই। অব্রর ফ্রেশ হতে এখন 1 ঘন্টাখানি লাগলো। ইতিমধ্যে নিহাল উঠে গেছে। ফ্রেশ হয়ে নিচে আসে। মনু কাকা নাস্তা টেবিলে সাজিয়ে রেখেছে। অব্র রোহিণীকে সাথে নিয়ে ব্রেকফাস্ট করলো। নিহাল কিছু বলল। কালকে রাতে নিহাল ফেসবুকে একটা পোস্ট দেখেছে যা তার মনকে কুরে করে খাচ্ছে। কিরে, তোর মুখ চোখ এখন এমন কেন? নিহাল তো এতক্ষণে তো নেই। ওই পোস্টের কথা ভাবছিল আর জুস খাচ্ছিল। অব্রের কথায় চমকে হাত থেকে গ্লাসটা পড়ে যায়। এতে সবাই নিহালকে আর চোখে দেখে। আরে ওকে, ইয়া, আই এম অল রাইট। তারপর নিহাল, অব্র, রোহিণী নাস্তা করলো। রোহিণী তার রুমে গেল। সাথে অব্র যেতে চাইলে বাধা দেয়। একবার তো হয়েছে, এখন নতুন কাউকে খুঁজে নে। একটু ভেবে মন তো বলিসনি। অব্র নিহাল ক্লাব হাউসে গিয়ে মদ পান করতে লাগলো। এটা তাদের কমন ব্যাপার। দুপুরে লাঞ্চ করে অব্রদের বাসায় চলে যায়। রোহিণী হাত দিয়ে ইশারা করে, জিজ্ঞাসা করে বললে নিহাল রাতে অব্রদের বাসায় নিয়ে যাবে তাকে। রোহিণী আর প্রশ্ন করার আগেই অব্র চলে যায় আর নিহাল চলে যায় মিমের সাথে দেখা করতে। রোহিণী একা তার রুমে বসে মা বাবাদের কথা মনে করে কাঁদছে। হঠাৎ কেউ তার পিঠে হাত রাখে। রোহিণী চমকে পিছনে ফিরে দেখে নিহাল। নিহাল হাত সরিয়ে নিলাম। কাঁদছে কেন? ইশারা করে।
রোহিণী বলল, মা বাবার কথা মনে পড়ছে। এবং রোহিণী সবসময় ইশারা করে কথা বলে। ও, কান অফ করে রেডি হও, তোমাকে এখন দিয়ে আসবো। কোথায়? কতক্ষণ চুপ করে রইল, তারপর বলল অভ্রতের বাসায়। শুনে খুশিতে রেডি হতে লাগলো। নিহাল রোহিণী রুম থেকে বেরিয়ে দেয়ালের সাথে মিশে দাঁড়িয়ে ভাবতে লাগলো, রোহিণী কানে শুনে নাকি? অভ্রের বাসায় যাবার কথাটা তো আমি ইশারায় বলিনি, তাহলে শুনল কিভাবে? না, বিষয়টা ভাবছে। রোহিণী রেডি হয়ে মনু কাকার থেকে বিদায় নিয়ে গাড়িতে ডোর নিয়ে টানাটানি করছে, কিন্তু ডোরটা খুলছে না। এটা দেখে নিহাল বলল, ওয়েট, আমি আসছি। রোহিণী একটু লজ্জা পেল। এমা, কি লজ্জা, গাড়ির দরজাটা পর্যন্ত খুলতে পারলাম না, তাহলে কিভাবে স্বামীর পরিবারের কাজ করে মন জোগাবো? মনে মনে বলল রোহিণী কথাটি। নিহাল এখানে কানে শুনল। কি দাঁড়িয়ে থাকবে নাকি সিটে বসবে? রোহিণীর ভাবনায় ছেদ হলো। নিহালের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে গাড়ির সিটে বসলো। নিহাল রোহিণীর সিট বেল বেঁধে দিল। এতে রোহিণী একটু কেমন কেমন লাগলো। নিহাল কার ড্রাইভ করতে লাগলো, রোহিণী তার অভ্যাস অনুযায়ী ঘুমিয়ে পড়ল। রোহিণী নিজেও জানি না কোথায় নিয়ে যাচ্ছে, কি তার ভাগ্য। অভ্র কি তাকে বউ হিসেবে কখনো মানবে? নিহাল কি ভালো? নিহাল কি সত্যি অভ্রতের বাসে নিয়ে যাচ্ছে নাকি অন্য কোথাও? এসব প্রশ্ন থেকে রোহিণী বহু দূরে। রোহিণীর মনে আছে অভ্রকে নিয়ে বিশ্বাস ভরসার স্বামীর ভালোবাসা ছোঁয়া। গাড়ি চলতে লাগলো নিহালের মন মতো। রোহিণী ঘুমের দেশে ঘুরছে। নিহাল রোহিণীর সাথে পার্কে ঘুরতেছে আর বাদাম খাচ্ছে। নিহাল রোহিণীর হাত ধরল। নিহাল মুচকে হাসি দিল, সাথে রোহিণীও। কি হলো নিহু? কথাটা মুখে বলল। নিহাল রোহিণীর হাত ছেড়ে দিয়ে অন্য সাইডে হাঁটা শুরু করলো। রোহিণী দৌড় দিল, নিহালের হাত ধরলাম। আর নিহু বলবো না। নিহাল রোহিণীর হাত থেকে ছাড়িয়ে নিল। নিহাল, শুনি আর রাগ করিস না প্লিজ, চুপ করে থাকিস না, তোকে আছে বাকি, আমার কথা বল। রোহিণী কান মলে একটু হাসার ট্রাই করে। এবার মাফ করলাম, আর কখনো বলবি না রোহিণী। হুম। কি সুন্দর মিমের মর নিয়ে ঘুরছে, রাগে কামড়াচ্ছে। কিরে দেবদাস, বাসে যাবি না? হুশ ফিরল। চল। নিহাল রোহিণীদের বাসায় নিয়ে নিজেদের বাসায় গেল। আর 4 বছর রোহিণী আর অভ্রের বিয়ে হয়েছে। অপরাজিতার স্বাদ মিটিয়ে চলে গেছে। তারপর থেকে রোহিণীর সাথে দেখা করেনি, পা পর্যন্ত পড়েছে। তারপর অভ্র ফিরে তাকায়নি। সে 4 বছর আগেই নিহাল রোহিণীকে লাভলি ডান্স বাড়ি দিয়ে আসেনি। নিহাল রোহিণীকে নিহালের জন্য অন্য বাসায় নিয়ে আসে। তারপর, রোহিণী, তুমি কি কানে শুনতে পাও? মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। আলহামদুলিল্লাহ। শোনো রোহিণী, আমি যা বলবো তা সব সত্যি। আমি জানি আমিও অন্যায় করেছি, কিন্তু তারপর ফেসবুকে ওই পোস্টটা দেখে আমার মন চাইল না তোমাকে খারাপ জায়গায় দিয়ে আসি। হাত দিয়ে ইশারা করে বলল, কি বলছে মাথায় ঢুকছে না? রোহিণী, তোমার শরীর দিয়ে অভ্র চাহিদা মিটিয়েছে। ও কখনো তোমায় বউ হিসাবে মানে না, তোমাকে খারাপ লোকেদের কাছে বেচে দিয়েছে। এখন আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। রোহিণী রাগে কষ্টে কান্না করতে লাগলো। রোহিণী, প্লিজ কান্না করো না, তুমি কান্না করলে নিজেকে অপরাধী লাগবে আমার। রোহিণী তারপরও কান্না করছে। দেখো, তুমি কান্না করলে কিন্তু অভ্র তোমাকে আরো খারাপ ভাববে। রোহিণী কান্না অফ করে ফোপাতে লাগলো। দেখো রোহিণী, অভ্র একটা ইউটিউবার, ও কখনো তোমাকে মেনে নেবে না। তুমি কথা বলতে পারো না, স্টাইল করে চলো না, স্টাডি অ্যান্ড অনেক কিছু তুমি করো না বা নেই। তুমি অভ্রকে পেতে হলে কথা বলতে হবে, স্টাইল করতে হবে, পড়াশোনা করতে হবে। তাই আমি বলি কি, তোমাকে গ্রামে দিয়ে আসি, তুমি চলে যাও। রোহিণী কান্না করতে লাগলো আর ভাবতে লাগলো, বাবা মাকে এই মুখ কিভাবে দেখাবে। কলঙ্ক তো অনেক করেছে, আর কলঙ্ক করতে চাই না। আমি এখন গ্রামে গেলে হয়তো ওই দিনের মতো মারা যেতে চাইবে। ওই বাঁচিয়েছিল বলে সবাই এখন কেউ বাঁচাবে না। গ্রামের সবাই এক ঘোড়া করে দিবে। মনে মনে এসব ভাবছে আর কাঁদছে। কেঁদে লাভ নেই, চলো তোমায় গ্রামে দিয়ে আসি। রোহিণী হাতের ইশারায় না বলল, আর বলল তাকে ওই খারাপ জায়গায় দিয়ে আসতে না। মা বাবা বেঁচে তো যাবে, এক ঘোড়া হতে হবে তার। হই না খারাপ, তাদের সুখে আমার সুখ। এই কথা শুনে রাগে গজগজ করতে করতে চলে গেল বাসা থেকে। রোহিণী কান্না জুড়ে দিল, কি করা যায় মেয়েটাকে নিয়ে, কি মহাবিপদেই না পড়লাম। কিং করে ফোন রিসিভ করলো নিহাল। কি রে রোহিণী, কি দিয়ে আসছিস? তা লাভলি ডান্স বাড়ি তো? ভেবে পাচ্ছে না কি বলবে। সত্যিটা বললে রক্ষে রাখবে না। নিহাল অভ্রকে বলতে চাচ্ছিল, কিন্তু কে যেন নিহালকে ধাক্কা দিল। নিহালের হাত থেকে ফোনটা পড়ে গিয়ে সুইচ অফ হয়ে গেল। আর ইউ ম্যাড? সরি, এই নিন। নিহাল আর চোখে তাকিয়ে এই পোস্টার দিকে। আমি কি করব?
অচেনা লোকটা বলল, স্যার নিন তো পড়বেন অ্যান্ড ওনাদের বলবেন। নিহাল একটু ভেবে নিল পোস্টারটা। অচেনা লোক, ধন্যবাদ স্যার, নিউ। ফোনটা তুলে পকেটে রেখে দিয়ে পোস্টারটায় চোখ গেল, বড় বড় হয়ে গেল। অন্যদিকে রোহিণী টুলবেডের উপরে রেখে ফ্যানে ওড়না বাজছে। নিহাল এক প্রকার হাঁটার মাঝে দৌড়ে বাসায় গেল। গিয়ে যা দেখল, নিহালের মাথায় আকাশ ভেঙে পড়ল। নিহালের হাত থেকে পোস্টার ফেলে দিয়ে রোহিণীর পাগুলো উপরে তুলে দিল। আমি এসে দেখি রোহিণীর পাগুলো ঝুলে আছে গলায় দড়ি। রোহিণীকে নামিয়ে ব্যক্তিগত ডক্টরের কাছে নিয়ে যাই। সব ফর্মালিটি পূরণ করে ওটির সামনে বসে আছি। 30 মিনিট পর ওটি থেকে বের হলো ডক্টর। নিহাল ব্যস্ত হয়ে পড়ল, ডক্টর রোহিণী কেমন আছে? ঠিক আছে তো, আমি কি কেবিনে যেতে পারবো? আপনি এত ব্যস্ত হবেন না, পেশেন্ট ঠিক আছে আল্লাহর রহমতে, তেমন ভয়ের কিছু নেই। হ্যাঁ, কিন্তু আরেকটু দেরি হলে হতো। ফাইন, তুমি ওটি থেকে কেবিনে শিফট করলে যেতে পারো। ওকে, থ্যাংক গড। থ্যাংক ইউ ডক্টর, এটা আমার দায়িত্ব। এই বলে ডক্টর নিজের কাজে চলে যান। রোহিণীকে ওটি থেকে কেবিনে শিফট করে দিয়েছে। নিহাল বসে আছে রোহিণীর সামনে। নিহাল তাকিয়ে দেখে রোহিণীর চেহারাটা মলিন হয়ে আছে, ঠোঁটগুলো কেমন যেন হয়ে আছে, ঘুমিয়ে রয়েছে, তারপর চোখ দিয়ে পানি পড়ছে। খুব মায়াবী লাগছে রোহিণীকে। স্যার, ইয়া, পেশেন্টের সেন্স ফিরলে ডক্টরদের ডাকবেন। শিওর। নার্স চলে যায়। প্রায় 4 ঘন্টা পরে সেন্স ফেরে রোহিণীর। নিহাল মিমের সাথে কথা বলছে বললে ভুল হবে, কিন্তু পার্সোনাল বিষয় নিয়ে ঝগড়া করছে। নিহাল খেয়াল করলো রোহিণী বাচ্চাদের মতো মিটমিট করে চোখ খুলছে, আবার অফ করছে। চোখ খুলতে পারছি না, জ্বলছে হালকা, আর মাথা পেইন হচ্ছে প্রচুর, সাথে গলায় প্রচণ্ড ব্যথায় কান্নাও করতে পারছি না। উঠতে চাইলাম কিন্তু পারলাম না। মনে মনে বললাম, আরে তুমি উঠছে কেন? শুয়ে থাকো, রেস্ট নাও। রোহিণী কান্না করতে লাগলো। নিহাল একটু ধমকের সুরে বলল, এখানেই রেখে চলে যাব কান্না করলে। রোহিণী এটা শুনে কান্না অফ করে ফোপাতে লাগলো। নিহাল এটা দেখে না হেসে পারল না, একটু হেসে ডক্টরদের ডাকতে লাগলো। রোহিণী কান্না করতে লাগলো এই ভেবে যে ওকে এখানে রেখে বাসায় চলে গেল নিহাল। উঠতে পারছে না। ডক্টর আসলো নিহালের সাথে। রোহিণী নিহালকে দেখে মনে একটু শান্তি পেল। নিহাল দেখে রোহিণী কাঁদছে। ডাক্তারের সামনে কিছু বলল না রোহিণীকে। ডাক্তার চেক আপ করলো। ডক্টর বলল, শি ইজ ওকে, এখন আপনি বাসায় নিয়ে যেতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। নিহাল হসপিটালের ফর্মালিটি পূরণ করে রোহিণীকে স্টাফ বয়ের সাহায্য করে বাসায় নিয়ে যায়। শোনো রোহিণী, তুমি অসুস্থতায় রেস্ট নাও, বাড়াবাড়ি করলে কিন্তু। রোহিণী মুখটা অন্য সাইডে ঘুরিয়ে ঠোঁট বাঁকালো। নিহাল নিজের রুমে মিমের সাথে ফোনে কথা বলে সব ঠিক করে নেয়। নিহাল কথা বলতে বলতে রাত 9টা বেজে যায়। এখন রাখি বাবু, প্লিজ। নিহাল বলল, ওকে। ফোনের ওপাশে ছিল মিম। ফোনটা অফ করে শুয়ে থাকে, চোখ বন্ধ করে। পোস্টারটার কথা মনে পড়ে যায়। নিহালের সাথে খাবার ও মেডিসিনও নিয়ে যায় রোহিণীর রুমে। রোহিণী নিহালকে দেখে আধো শোয়া হয়ে বসে। রোহিণীর শরীরটা আগের থেকে একটু ভালো এখন। নিহাল খাবারগুলো রোহিণীর হাতে দিয়ে, নাও খাও। রোহিণীও চুপচাপ খেয়ে নিল। নাও মেডিসিন খাও। রোহিণী মেডিসিনও খেলো। চেয়ারে বসে আছে নিহাল। রোহিণী নিহালের দিকে তাকালো। আমি যা বলবো তা মন দিয়ে শোনো, তাহলে তুমি অভ্রকে পেতে পারো। রোহিণীর চোখগুলো খুশিতে বড় বড় হয়ে গেল। হাতের ইশারায় বলল, রোহিণী, কিভাবে? পোস্টারের সাহায্যে। মানে? হাতের ইশারায় বলল রোহিণী, এটা একটা ডক্টরের চেম্বারের ঠিকানা। এই ডক্টরের দ্বারাই তুমি কথা বলতে পারবে। রোহিণী অবাক হয়ে নিহালের দিকে তাকালো। নিহাল বলল, আমি ডক্টরের সাথে কথা বলেছি, ডক্টর বলেছে সুস্থ হলে তোমাকে নিয়ে যেতে। রোহিণী চুপ করে কথাগুলো শুনছে। সে ভেবে পাচ্ছে না কি করবে বা কি হবে। ওকে, তুমি এখন ঘুমাও তাহলে। নিহাল নিজের রুমে চলে গেল। রোহিণী খুশিতে সারা রাত ঘুমায়নি। রোহিণী ভাবে অস্থির, সে কথা বলবে কিভাবে, কেমন কণ্ঠ হবে তার। কিছুদিন পর রোহিণী সুস্থ হলে নিহাল ডক্টরের কাছে নিয়ে যায়, আর ছোট্ট একটা অপারেশন হয়। তারপর 4 মাস পর কথা বলতে পারে রোহিণী। প্রথম প্রথম কথা বলতে রোহিণীর খুব কষ্ট হয়। রোহিণীকে স্টাইলিশ পড়াশোনায় এসব শিখতে আরও 3 বছর লাগলো। পড়াশোনা শেষ হয়নি, আরও বাকি আছে। রোহিণী ইংরেজিতে কথা বলতে পারে। সময়ের সাথে সাথে নিহাল আর রোহিণী বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। মিমের বিয়ে হয়ে যায়। অভ্র আর নিহাল সেই আগের মতোই কলিজার ফ্রেন্ড। মিমের বিয়ে হয়ে গেলে রোহিণী নিহালকে খুব টাইম স্পেন্ড করে। রোহিণী এখন একাই কার ড্রাইভ করতে পারে। রোহিণী পড়াশোনার পাশাপাশি একটা ঈদের জন্য নাটক করছে, এখনও রিলিজ হয়নি। রোহিণী এখন কলকাতার ফ্যাশন ডিজাইনার, তাই এখানে কাজের সূত্রে থাকে। রোহিণী সব জায়গায় নিহালকে নিয়ে যায়, কিন্তু মিডিয়ার সামনে নিহাল রোহিণীর সাথে থাকে না। অম্র সব জেনে যাবে, তাই মিডিয়ার জন্য রোহিণী হোটেল থেকে কিছু দূরের হোটেলে থাকে নিহাল। আজকে পার্কে দুজন ঘুরতে গিয়েছিল, অনেকটা এনজয় করেছে। সেখানে থেকে রোহিণীকে ড্রপ করে নিজের বাসায় যায়।
অভ্র টিভি অ্যান্ড ওয়েব পেজ সব জায়গায় রোহিণীর ছবি দেখে এতে খুব রাগ হয় অভ্রের। অভ্রের একটা বোন আছে। অরুণী রোহিণীর আগে অরুণীর চর্চা ছিল সব জায়গায়, কিন্তু রোহিণী আসার পর থেকে তার নেই। এতে অরুণী প্রায় খাওয়া ছেড়ে দিয়েছে। অভ্রের মা কেঁদে কেঁদে প্রায় শেষ। একটাই মেয়ে তার খুব আদরের, এখন খাওয়া ছেড়ে দিয়েছে তা মানতে পারছে না। অভ্র সেই লোকটাকে খুঁজছে যে রোহিণীকে এমন পর্যায়ে নিয়ে গেছে। পরের দিন কিং কিং, গুড মর্নিং অভ্র, কই রে তুই? বাসা থেকে পেলাম না যে। নিহাল ভয় ভয়ে বলল, কলকাতায়। কি, তুই কলকাতায় আমাকে বলিস নাই? আসলে এক ফ্রেন্ডের সাথে ফটোশ্যুট করতে আসছি। তা শুনি কোন ফ্রেন্ড? তোর যেগুলো ফ্রেন্ড আমারও একই ফ্রেন্ড, আমরা সব একসাথে। তুই মিথ্যা বলছিস। নিহাল ভয়ে হালকা একটু হাসলো, তারপর ভয়ে বলতে লাগলো, ভাবতে লাগলো কি বলবে। কিরে, কোনো মেয়ে নিয়ে গেছিস নাকি মজা করতে? একটু জোরেই বলল, হ্যাঁ তাই। ওকে, এনজয় কর। অব্র ফোন রেখে শয়তানি হাসি দিল, সাথে অরিনও। রোহিণী নানাভাবে স্টাইল দিতে লাগলো শুটিং রাতে, তাই এখন কিছু ফটোশ্যুট করছে। নিহাল ব্রেকফাস্ট করে কলকাতায় হাতিবাগানে গেল, সেখান থেকে কিছু কিছু বই কালেক্ট করলো অ্যান্ড ঘুরলো। তারপর শ্যামবাজারে গেল, সেখানে একটা পিৎজার দোকান আছে, নাম পিৎজা হাউস। কলকাতার মধ্যে এখানে সবচেয়ে ভালো পিৎজা পাওয়া যায়, তাই আসলো নিহাল। আসলে অর্ডারই করতো, কিন্তু বোর লাগছিল তাই ঘুরলো অ্যান্ড পিৎজা খেলো। রোহিণী বসে আছে আর নিহালকে কল করছে, কিন্তু নিহাল ফোনটা ধরছে না। এতে একটু চিন্তা হয়, তাই আজ শুটিংয়ের বাহানা দিয়ে অফ করে। রোহিণী নিহালের রুমে গিয়ে দেখে নিহাল গিটার বাজাচ্ছে। পাশে ফোনটা দেখে একটু রেগে গেল। রোহিণী নিহালের পাশে বসলো, তাতেও নিহাল হুঁশ নেই যে রোহিণী তার পাশে বসে আছে। নিহাল মিমের সাথে দিনগুলো মনে পড়ছে, আর সাথে সে তার তাল মিলিয়ে গিটারের সুর তুলছে। রোহিণী নিহালের পাশ থেকে উঠে গেল নিজের রুমে। রোহিণী জানে নিহালকে একা থাকতে দেওয়াটাই ভালো। 2 কাপ রং চা, সঙ্গে প্রিয় মানুষের সাথে বকুল তলায় চোখাচোখি, আবার কাচের কাপে ছাকা খেয়ে প্রিয় মানুষের আলতো ছোঁয়া পাওয়ার অনুভূতি ভাসে প্রকাশ্য সীমাহীন। আবার রং চায়ের সঙ্গে সঙ্গীহীন হয়ে বকুল তলায় ফুল দিয়ে চা দিয়ে গলা ভেজানো অনুভূতিও আলাদা। এসব আর পূরণ হবে না। অব্র অনেক কষ্টে রোহিণীর ফোন নাম্বার নিল, তারপর কল করলো গুনে 4 বার, কিন্তু রোহিণী ফোনটা ধরল না। রোহিণী শাওয়ার নিচ্ছে, তাই কল রিসিভ করতে পারছে না। অবশ্য সে জানেও না যে অভ্র তাকে কল দিয়েছে। জানলে হয়তো শাওয়ার রেখেই খুশিতে আগে কল রিসিভ করত। রোহিণী শাওয়ার নিয়ে এসে লাঞ্চ কমপ্লিট করে ঘুমিয়ে পড়ে। নিহাল তার মনের কষ্টে গিটার বাজিয়ে যাচ্ছে, একেবারে জন্য চোখ খুলিনি, শুধু গিটারের সাথে তাল মিলিয়ে যাচ্ছে। রোহিণী ঘুমোতে উঠে দেখে রাত হয়ে গেছে। ফোন চেক করে যা দেখলো, তার চোখ থেকে পানি পড়ছে, আর মুখে বড় একটা স্মাইল দিয়ে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে। কতক্ষণ যে তাকিয়েছিল ফোনের স্ক্রিনে তা রোহিণী জানা নেই। রোহিণী ডান্স করলো কতক্ষণ, আর চিৎকার করে বলতে লাগলো তার স্বামী অভ্র ফোন করে। রোহিণী তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কার নিয়ে রওনা হলো, নিহালের কাছে যাবে তাই। নিহালের রুমের সামনে গিয়ে রোহিণী থতমত খেয়ে গেল। দুপুরের মতো এখনও ডোর খোলা, আবার টুংটাং আওয়াজ হচ্ছে। রোহিণী 7-5 না ভেবে রুমে ঢুকে দেখলো নিহাল এখনও গিটার নিয়ে পড়ে আছে। রোহিণী কেড়ে নিল গিটারটা। নিহাল চমকে ভাঙা ঘন্টা, আরে তুই? কি এটা নিয়ে পড়ে আছিস? মানলাম মিমকে অনেক ভালোবাসিস, কিন্তু ও তো তোকে ভালোবাসে না, তাহলে তুই কেন পড়ে আছিস? না আসলে তুই যা ভাবছিস তা না, আমি মাত্র গিটারটা নিলাম। ও আচ্ছা, তোর হাতের দিকে তাকা। চেয়ে দেখি রক্ত। এই রক্ত কিভাবে? রোহিণী বলল, দুপুর থেকে গিটার চালালে এমন হয়। এর মানে তুই দুপুরবেলা আসছিলি? ডাকিস না কেন? এমনি। এটা কোনো কথা হলো? নিহালকে বেডে বসিয়ে হাতের রক্তগুলো পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিলাম। মুভ অন কর, বুঝছিস? এভাবে কষ্ট পেয়ে লাভ নেই। নিহাল চুপ করে রইল। রোহিণী ডিনার করার জন্য কিছু খাবার অর্ডার করলো। নিহাল চুপ করে আছে মন খারাপ করে। চল একটা জোক শোনাই। নিহাল তারপরও কিছু বলল না। রোহিণী বলতে লাগলো, দাঁতের ডাক্তারের কাছে এক মেয়ে এসে বলল, ডাক্তার সাহেব আপনি দাঁত তুলতে পারেন? ডাক্তার বলল, হ্যাঁ পারি। তখন মেয়ে বলল, তাহলে যে আমার সঙ্গে আমাদের বাড়ি যেতে হবে, আমার দাদির দাঁত তুলতে হবে। তা যাওয়া যাবে, ফি কিন্তু ডাবল দিতে হবে। মেয়ে বলল, সেটা সমস্যা নেই, চলেন আমার সঙ্গে। ডাক্তার মেয়েটার বাড়ি গেল। সেখানে গিয়ে মেয়েটার দাদিকে বলল, ডাক্তার দেখি আপনার দাঁত তুলতে হবে তো। দাদি বলল, আমার সঙ্গে একটু কষ্ট করে পুকুর পাড়ে চলেন। পুকুর পাড়ে গিয়ে দাদি বললেন, আজ গোসল করতে গিয়ে পুকুরে দাঁত পড়ে গেছে, আপনি কষ্ট করে তুলে দেন। এই জোকসা শুনে নিহাল বাচ্চাদের মতো খিলখিল করে হাসতে লাগলো। খাবার এসে দিয়ে গেল স্টাফ। রোহিণী আর নিহাল ডিনার কমপ্লিট করলো। রোহিণী আর অভ্রের কথা বলল না। নিহাল রোহিণীকে ড্রপ করে দিয়ে আসে, তারপর নিজের রুমে এসে লম্বা শাওয়ার নিল, তারপর ডিনার না করেই ঘুমের জগতে পা দিল। রোহিণী আর ঘুমাতে পারছে না। সে ভেবে অস্থির, কিভাবে কি হবে। অভ্র কেন কল করলো?
নিহাল কিভাবে বলবো কি হতে চলেছে? অব্র কি চায় আমাকে? স্ত্রী হিসেবে কি মেনে নেবে? হাজারো প্রশ্ন চোখের সামনে ভাসছে। এভাবেই রোহিণী রাতটা পার করে দিল। প্রেম জেনে শুনে অনলে জ্বলে পুড়ে ছাই হওয়ার মাঝে কোনো যদি সুখ থাকে তবে এর নামই ভালোবাসা, এর নামই প্রেম। গরল পান করিয়া বিষম জ্বালা সইতে পারার মাঝে যদি কোনো সুখ থাকে তবে এর নামই ভালোবাসা, এর নাম প্রেম। খালি পায়ে উত্তপ্ত মরুর বুকের বালিকায় হাঁটার মাঝে যদি কোনো সুখ থাকে তবে এর নাম ভালোবাসা, এর নামই প্রেম। দহন বেলাতে খোলা আকাশ তলে দগ্ধ হওয়ার মাঝে যদি কোনো সুখ থাকে তবে এর নাম ভালোবাসা, এর নামই প্রেম। চাতকের মতো পিপাসায় কাতর হইয়া ছটফট হওয়ার মাঝে যদি কোনো সুখ থাকে তবে এর নাম ভালোবাসা, এর নামই প্রেম। রাত জাগা পাখির মতো রাত জাগিয়া কারোর কথা ভাবার মাঝে কোনো সুখ থাকে তবে এর নাম ভালোবাসা, এর নামই প্রেম। নিশিদিন কারোর জন্য উদাসীন উন্মাদ হইয়া থাকার মাঝে যদি কোনো সুখ থাকে তবে এর নাম ভালোবাসা, এর নামই প্রেম। ব্যাকুল অন্তরে কারোর আস্থার পথ পানে চেয়ে থাকার অপেক্ষার প্রহর গুনার মাঝে যদি কোনো সুখ থাকে তবে এর নাম ভালোবাসা, এর নামই প্রেম। শুট শেষ আজকেই বাংলাদেশে ফিরল নিহাল ও রোহিণী। রোহিণীকে প্রেস মিডিয়া ইত্যাদি নানান প্রশ্ন করল। নিহাল মুখ ঢেকে সাইড দিয়ে বের হয়ে গেল, না হলে নানান প্রশ্ন করবে। সবশেষে রোহিণী নিজের বাসায় আসলো। রোহিণীকে আসতে দেখে অব্র ড্রয়িং রুমে বসে আছে। রোহিণী তেমন অবাক হয়নি। কলকাতায় তাদের থাকতে তাদের অনেক কথা হতো। অব্র মাপ চেয়ে অ্যান্ড তার ভুল স্বীকার করেছে। রোহিণী সব ভুলিয়ে আবার অব্রকে বিশ্বাস করতে লাগছে। এই ব্যাপারে নিহালকে বললেই সব বলে দিয়েছে রোহিণী। অব্র বলেছে রোহিণীকে নিহাল এসব বলতে সারপ্রাইজ দিবে। যাই হোক, বর্তমানে আসি। অব্র রোহিণীকে দেখে একটা হাসি দিল। রোহিণী তো অব্রকে দেখে ফিদা, আবার ক্রাশও খেয়েছে এক প্রকার। অব্র রোহিণীকে জড়িয়ে দাঁড়াতে রোহিণী হুঁশ হলো। রোহিণীর হাতে চুমু খেলো অব্র। রোহিণী লজ্জায় লাল বেগুনি হয়ে গেল। অরণি এসে গলা খাকারি দিল। রোহিণী লজ্জা পেয়ে অব্রের থেকে দূরে দাঁড়ালো। তুই এখানে? অব্রের মা বলল, শুধু অরণি না, আমিও। অব্রের বাবা বলল, আমিও। অব্রের রোহিণী তো অবাক, কিভাবে কি? আমি বলি। রোহিণীর চোখ বড় বড় হয়ে গেল। রোহিণীর মাথায় টোকা দিল, আমি সব বলেছি আন্টি ও আঙ্কেলকে। অব্রের মা অব্রের কান মুলে দিল আর বলল, ঘরের লক্ষ্মীকে কেউ ঘরে বাইরে রাখে? তাই আমি আজই আমার বাড়ির লক্ষ্মীকে বাড়িতে নিয়ে যাব। রোহিণীর হাত ধরে বলে, কিরে মা, যাবি না আমাদের বাড়ির লক্ষ্মী হয়ে? মাথা নিচু করে লজ্জা মাখা হাসি দিল রোহিণী। প্রেস মিডিয়া ও কাজী ডাকা হলো। কাজী বিয়ে পড়িয়ে চলে গেলেন। মিডিয়া এখন অব্রের ফ্যামিলি ও নিহার ও রোহিণীর ইন্টারভিউ নিচ্ছে। নিহাল রোহিণীর হাত ও অব্রের হাত দিল, সামনে রাখিস। অব্র সবার সামনে রোহিণীকে কোলে তুলে কারে করে বসিয়ে দিল। রোহিণী চোখ অফ করে রাখলো। এক অজানা সুখ রয়েছে তার মনে। সে কল্পনা করেনি আজ তার বাস্তবে হচ্ছে এটা। অনেক ফটোগ্রাফাররা এই মুভমেন্টটা ক্যামেরা বন্দি করলো। অব্রদের বাসায় আসলে অব্রে রোহিণীকে নজর টিকা লাগিয়ে দেয়। অব্র কাউকে আমন্ত্রণ করেনি, তাই অব্রকে নিয়ে তেমন মজা করা হয়নি। কিন্তু অরণি তো রোহিণীকে নানান ধরনের মজা করছে, কথা বলছে। রোহিণী লজ্জায় লাল বেগুনি। অব্রের মা এসে রোহিণীকে খাইয়ে দিল। রোহিণী কপালে চুমু খেয়ে চলে গেলেন। অরণি রোহিণীকে চেঞ্জ করার জন্য একটা নর্মাল শাড়ি দিল। রোহিণী চেঞ্জ করে আয়নায় বসে নিজেকে প্রস্তুত করলো। কেমন ফিলিং হচ্ছে সে নিজেও জানে না। যাই হোক, অব্র 7-5 না ভেবে রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। দরজার ঘাট ঘাট আওয়াজে রোহিণী বুঝে গেল অব্র আসছে। রোহিণী ঘোমটা দিয়ে বেডে বসে রইল। অব্র এসে দেখে রোহিণী ঘোমটা দিয়ে বসে আছে অব্রের কাছে। এটা খুব ভালো লাগলো। মুচকি হাসি দিয়ে পা বাড়িয়ে আর একটু সামনে দাঁড়ালো। বেডের থেকে নেমে সালাম করতে নিলাম, কিন্তু অব্র আমায় করতে দিল না। লজ্জায় অব্রের মুখের দিকে বুকের দিকে তাকালাম। রোহিণীর ঘোমটাটা সরিয়ে কপালে চুমু খেলাম। রোহিণী চোখ অফ করে রইল। অব্র রোহিণীকে কোলে করে নিয়ে বেডের দিকে পা বাড়ালো। সাক্ষী হয়ে রইল ওদের ভালোবাসা। 1 বছর পর আজ অব্রের আর রোহিণীর বিয়ের 1 বছর হলো। বদলে গেছে সবকিছুই। নিহাল কানাডায় চলে গেছে। অব্রর আগের থেকে এখন আরো ফেমাস হয়ে গেছে। অরণি টপে আছে, সেও নাটকের নাম মুভির। রোহিণী সে আগের জায়গায় আছে, নাটক করে। হঠাৎ ফ্যান লুকস অনেকটাই কমে গেছে। রোহিণী এসব নিয়ে চিন্তা করে না, সে শুধু অব্রকে নিয়েই ভাবে। আজ বিয়ের 1 বছর সম্পূর্ণ হওয়ায় রোহিণী আর অব্র মানালি যাচ্ছে। অব্রের ফেভারিট জায়গা। অব্র রোহিণী ভালোবাসা কোনো কমতি নেই। অব্র পাগলের মতো রোহিণীকে ভালোবাসে। মানালি জায়গাটি ইন্ডিয়াতে পড়েছে। মানালি শহরটা পুরোপুরি বরফে ঢাকা। আবার অবাক করার বিষয় হচ্ছে, এত বরফে ঢাকা শহরেও ঠিকই প্রকৃতির সবুজ গাছগুলো সারি বয়ে আকাশ ছুঁয়ে আছে। রোহিণী ট্রেনের জানলার পাশে সিটে বসেছিল। সব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে তার জানা নেই।
রোহিণী ঘুমিয়ে পড়েছে আর ওর মাথাটা বারবার আমার কাঁধে পড়ছে। তাই ওকে বুকের মাঝে মিশিয়ে নিলাম আর কপালে চুমু খেলাম। হোটেলে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে এলো। হোটেলের নাম ব্লু কুইন। দুজনেই ফ্রেশ হয়ে রেস্টুরেন্টে গেলাম ডিনার করতে। আসলে হোটেলটা 5 তলা, 3 তলা রুম কর আর 4 তলায় রেস্টুরেন্ট। 5 তলায় ক্লাব হাউস ও হোটেল অ্যান্ড 4th ফ্লোরে ক্যাফে। যাই হোক, ডিনার শেষ করে জোরে জোরে করে অভ্রকে নিয়ে লং ড্রাইভে বেরোলাম। আমি গান করলাম আমার ফেভারিট হিন্দি গান। গান আমার খুব প্রিয়। গাড়ি এক সাইডে পার্ক করে অভ্রার আমি হাঁটতে লাগলাম। বরফে পা দিতে হালকা ডুবে যাচ্ছে, যেমনটা কাদাতে পা দিলে হালকা ডুবে যায়। সূর্য পড়ায় পায়ে বরফের ঠান্ডা লাগছে না। কিছু তো যেতেই গাছের আড়ালে দেখি কি যেন আবছা। ভয়ে কুকড়ে অভ্রের হাতটা আরো চেপে ধরলাম। কি হয়েছে? দেখো না ওখানে কিসের ছায়া। ওহো, হাউ ফানি। তুমি চোখে কম দেখো নাকি? রোহিণী ব্রুকুচকে অভ্রের দিকে তাকালো। কি বললে তুমি? অভ্র মুচকে হাসিতে বললো, কই কি বললাম, বলছি তুমি খেয়াল করে দেখো, কুকুর ওইখানে দেখো দেখো। খেয়াল করে দেখলো সত্যি কুকুর। দেখে খুব লজ্জা পেল, দেখে খুব লজ্জা পেল, দেখে খুব লজ্জা পেল, দেখে খুব লজ্জা পেল। উফ, ওর লজ্জা পেয়ে লাল হওয়া গালটা আমার খুবই ভালো লাগে। রোহিণীকে আমার দিকে ঘুরিয়ে গালে আলতো করে চুমু খেলাম। তারপর ঠোঁটে চুমুতে ভরিয়ে দিলাম। অভ্রের প্রতি চুমুতে নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে আর ফিলিং মনে হচ্ছে সুখ যেন আমার অপেক্ষা থাকে। রোহিণীর কপালে চুমু খেয়ে ওকে কোলে তুলে নিলাম। গাড়িতে ওকে বসিয়ে দিলাম। তারপর গাড়ি ড্রাইভ করতে লাগলাম। আমি আবারও গান অন করে অভ্রের বুকে মাথা রাখলাম। হোটেলে এসে অভ্রের বুকে মাথা রেখে ঘুমেতে এসে পা দিলাম। পরের দিন শীত করছে খুব, তাই এসির পাওয়ারটা বাড়াতে উঠতে চাইলাম। কি, আমি উঠতে পারছি না। কেউ আমাকে ধরে বা চেপে রেখেছে। তাই এবার ভালো করে তাকিয়ে দেখি অভ্রের কোলে আমি। রোহিণীকে বারান্দায় দাঁড়িয়ে আছি। অভ্র মুচকি হাসি দিয়ে আমি বললাম, গুড মর্নিং জান। মর্নিং জান। আর ঘুমাবে নাকি? না, কিন্তু আরেকটু, বলে অভ্রের বুকে চুমু খেলাম। তারপর আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। রুমের দিকে যেতে লাগলাম। তারপর দুজনেই ফ্রেশ হয়ে ক্যাফেতে গেলাম। শুধু কফি পান করে বেরিয়ে পড়লাম দিনের আলোয় শহরটাকে এক নজর দেখার জন্য। প্রাকৃতিক সাদা বরফের ঢাকা দেশকে মন থেকে গভীর থেকে অনুভব করার জন্য, কিছু স্মৃতি রাখার জন্য। দেখলাম রোহিণী কি যেন ভেবেই যাচ্ছে, তাই হাতে অল্প পরিমাণ বরফ নিয়ে গলায় দিয়ে দৌড়াতে লাগলাম। জানি এখন আর দাঁড়িয়ে থাকলে রক্ষা পাবো না। হঠাৎ গলায় ঠান্ডা অনুভব করলাম। ভালো করে বুঝলাম, বরফের সাথে এটা বুঝে গেছি এটা অভ্রের কাজ। আমি অল্প পরিমাণ বরফ নিয়ে তাকিয়ে দেখি অভ্র পালাচ্ছে, তাই আমিও পেছনে পেছনে দৌড়াতে লাগলাম। মানালিতে 3 দিন ছিলাম। অভ্র আর আমি খুবই এনজয় করেছি। আরও 3 দিন থাকতাম, কিন্তু নূরের জন্য আবার বাংলাদেশে আজই ফিরেছি। নূর হল অভ্রের ছোটকালের ফ্রেন্ড। পড়াশোনার জন্য অস্ট্রেলিয়াতে গিয়েছিল, আগামীকাল ফিরবে। রোহিণী, তুমি জানো আমার বাবা, মা, বোন, নিহাল, নূর, মমসি। নূরের মাকে অভ্র মমসি বলেই ডাকে। এই মানুষ ঘিরে আমার পৃথিবী ছিল, আর এখন তুমিও সেই পৃথিবীর একজন মানুষ হয়ে আছো। অভ্রের বুকে মাথা রাখলাম, আর তুমি সেই মানুষদের স্বপ্ন, ভরসা, আশা, বিশ্বাস। রোহিণীকে জড়িয়ে ধরলাম। অনেক জার্নির পর বাসায় পৌঁছালাম। প্রায় ভোর হয়ে আসছে। রোহিণী তো বাসায় ঢুকেই অভ্রের মাকে সালাম করল। অভ্রের মা বুকে জড়িয়ে নিল। সবাই ঘুমিয়ে আছে, শুধু অভ্রের মা জেগে আছে। এটাই মায়ের ভালোবাসা। সন্তানের শ্রেষ্ঠ ও নিরাপদ আশ্রয় মা, যিনি সন্তানের জন্য সব ত্যাগ করতে পারেন এবং সমস্ত চাও পাওয়ার ঊর্ধ্বে উঠে নিঃস্বার্থ ভালোবাসেন। অভ্রের মা বলল, তোরা ফ্রেশ হয়ে যায়, আমি খাবার দিচ্ছি। আমরা দুজনেই ফ্রেশ হয়ে খেয়ে ঘুমোতে গেলাম। সকাল 10টা বাজে। ঘুম ঘুম চোখে দেখি অভ্র পাশে নেই। হুমড়ি দিয়ে উঠলাম। ভালো করে খেয়াল করে দেখলাম বালিশের ওপরে একটা হলুদ চিরকুট। চিরকুটটা দেখেই মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। চিরকুটটা খুলে পড়তে লাগলাম। বউ, আমি জানি তোমার মুখে এখন এক চিলতে হাসি ফুটে আছে। বড়ই দুঃখের সঙ্গে আমিও এই চিরকুটটা লিখছি, কারণ আজ সকালে তোমার ঠোঁটের ছোঁয়া ও মধুর কণ্ঠ শুনতে পাইনি। যাই হোক, টেবিলে ব্রেকফাস্ট রাখা আছে, লক্ষ্মী বইয়ের মতো খেয়ে নিও। দুপুরে দেখা হবে, নূরকে পিক আপ করে যাচ্ছি। তোমাকে বলে যেতাম, কিন্তু তুমি ঘুমিয়েছিলে তাই ডিস্টার্ব করিনি, তাই চিরকুটটা লিখেছি। লাভ ইউ জান। রোহিণীও মুচকে হাসি দিয়ে লাভ ইউ টু বলল মনে মনে। পড়া শেষে নিজেকে খুব স্পেশাল লাগছে। কখনো ভাবিনি আমার কপালে এমন সুখ জুটবে। তারপর ফ্রেশ হয়ে গিয়ে ব্রেকফাস্ট করলাম, রেডি হলাম। আমি বেশি সাজলাম না, অ্যান্ড সাজিও না, কারণ অভ্র বলে সাজার থেকে না সাজলেই নাকি আমাকে ভালো দেখায়। তাই শুধু ঠোঁটে হালকা করে লিপস্টিক দিলাম, চোখে হালকা করে কাজল দিলাম, আর চুলগুলো ছাড়লাম।
নিচে গিয়ে তো আমি অবাক, পুরো বাড়ি মোটামুটিভাবে ড্রেক রেড করা। বামুনি দাঁড়িয়ে না থেকে আমার সামনে বসো। হুঁশ ফিরলে একটু নূরের কথা বেশি ভেবে ফেলেছি। না বাবা, আমি মার সাথে যাচ্ছি। আচ্ছা যাও। রোহিণী মার কাছে চলে এলাম। কিরে, ঘুম হলো তো ঠিক মতো? কিন্তু আমাকে ডেকে দিলেই তো হতো, আমি রান্নাগুলো করে দিতাম। সব রান্না শেষ, এখন মাংসের কালো ভুনাটা শেষ হলেই হবে। ও, তুই শুধু একটা কাজ করে দিবি, কি বলো? তুই তো জানিস এখন বাসায় সবাই তোর হাতের পায়েস ছাড়া অন্য কেউ পায়েস রাঁধলে মুখেও নেয় না। তাই আমি বলি কি, পায়েসটা একটু রেঁধে দে। ওকে, আমি এখনই রেঁধে দিচ্ছি আমার লক্ষ্মী বৌমাটা। তাহলে তালের পায়েস রান্না করব, কারণ এখন তালের সময়, তালের পায়েস খাওয়ার মজা আলাদা। তারপর আমি পায়েস রান্না করলাম, বিভিন্ন সামগ্রী নিতে লাগলাম। পাকা তালের গন্ধে জমে উঠেছে বাজার। তালের বড়া, তালের ক্ষীর, এর সঙ্গে সত্যি কোনো পদের তুলনা চলে না। তবে দেখে নিন তালের পায়েসের সহজ রেসিপি। তালের পায়েস বানাতে যা যা লাগবে তা আমি বলে দিচ্ছি। ঘন করে জাল দেওয়া দুধ 1 লিটার, ঘন করে জাল দেওয়া তালের রস ছোট্ট 1 বাটি, চিনি পরিমাণ মতো, কাজু কিশমিশ 1/2 কাপ, ঘি 2 চামচ, কনডেন্স মিল্ক 5 চামচ। যেভাবে বানাবেন। রান্নার আগে চাল মিনিট 20 ভিজিয়ে রাখুন। এরপর জল ঝরিয়ে নিন। একটি পাত্রে ঘি গরম করে তাতে চাল দিয়ে একটু ভেজে নিন। মিনিট 5 পর কিছুটা দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। অন্য একটি পাত্রে বাকি দুধ মিনিট 3 ফুটিয়ে নিন। তাতে তালের রস দিয়ে দিন। এরপর এতে চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণ ঘন হয়ে এলো, তাতে ফুটিয়ে রাখা চাল দিয়ে নাড়তে থাকুন। ঘন এলে কনডেন্স মিল্ক, কাজু কিশমিশ দিয়ে নামিয়ে নিন। ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন সুস্বাদু তালের পায়েস। পায়েস রান্না শেষ। গোসল করে চুলগুলো টাওয়াল দিয়ে মুছে নিলাম। এখন দোলনায় বসে ইতিহাপুর ফাগুন প্রেম গল্প পড়তে লাগলাম। পড়া শেষ হয়নি, এখনই কলিং বেল বেজে উঠল। বুঝতে পারলাম অভ্র এসে পড়ে। অভ্রকে সকাল থেকে দেখি না, তাই ফোনটা রেখে দৌড়ে নিচে নামলাম। ভেজা চুলে অপূর্ব লাগছে আমার বউটাকে। নূর সবাইকে একে একে হাক করছে আর কথা বলছে। তুমি এই বান্দরের বউ, বান্দরনি বলে হাসতে লাগলাম। আসলেই অভ্র ঠিকই বলেছিল। নূর অনেক ফানি, আমিও হেসে পড়লাম। বউয়ের সামনে বলল, রোহিণীও কম জ্বালাবে এই কথাটা নিয়ে। নূর আর রোহিণী রাগ করলো। নূর যখন অস্ট্রেলিয়াতে থাকতো তখন ফোনে কয়েকবার কথা হয়েছিল রোহিণীর সাথে। রোহিণী মমসিকে সালাম দিল। মমসিও রোহিণীকে আপন করে নিল। এতে রোহিণীর খুব ভালো লাগলো। খুব কষ্ট হচ্ছে, আজ আমার নূর ও অভ্রকে দেখে খুব মিস করছি। আজ তোকে নিহাল মিস ইউ সো মাচ। মমসি আর নূর আর আমার বরটা ফ্রেশ হইলেই আমি খাবার সার্ভ করি। সবাই খেয়ে সবাই প্রশংসা করলো খুব। আমার খুব ভালো লাগলো। তারপর সবাই হল রুমে বসে আড্ডা দিলাম। আমি আজ একটু বেশি মিস করছি নিহালকে, তাই আমার রুমে চলে এলাম। অপর খেয়াল করলো ব্যাপারটা। কিং কিং। নিহাল ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি রোহিণীর কল আসছে। চটজলদি উঠে ফোনটা রিসিভ করলাম। বল। আমার কেন জানি খুব কান্না করতে ইচ্ছা হচ্ছে, তাই ফোনটা অফ করে রাখলাম। বারান্দায় গিয়ে জানলা দিয়ে মুখ উবুর করে চোখ অফ করে নিহালের সাথে কাটানো স্মৃতি মনে করতে লাগলাম। যা বাবা, কি মেরে ফোন দিয়ে না কথা বলেই ফোনটা অফ করে রাখলো। ফোনের দিকে তাকিয়ে চোখ বড় বড় হয়ে এলো। হ্যাঁ, অনেক আড্ডা দিলাম, এখন মনে হয় একটু রেস্ট নেওয়া হোক। হ্যাঁ, আমিও খুব ক্লান্ত। ক্লান্ত না চাই, আমার বউকে সকাল থেকে পাইনি। মমসে বললো, তোরা রেস্ট নে, আমরা আড্ডা দিই। ওকে। অব্র আর নূর চলে গেল নিজেদের রুমে। অব্র রুমে এসে দেখে রোহিণীর গল্পের বই পড়ছে। যাক বাবা, আমি আবার ভাবছিলাম বউটা কোনো কারণে হয়তো মন খারাপ, এখন দেখি তেমন কিছুই না, গল্প পড়ছে। অব্র এসছে দেখেও না দেখার মতো করে বইয়ে চোখ দিলাম। আমি চাই না অব্রের আমার জন্য মন খারাপ হোক, তাই দেখানোর জন্য বই নিয়ে বসেছি। পেছন থেকে রোহিণীর চুলগুলো সরিয়ে চুমু খেলাম। সামনে ঘুরে অব্রকে জড়িয়ে দাঁড়ালাম। আমিও জড়িয়ে দাঁড়ালাম আমার বউটাকে, আরও শক্ত করে জড়িয়ে ধরলাম, সাথে বুকে একটা চুমুও দিলাম। রোহিণীর কপালে থাকা চুলগুলো সরিয়ে চুমু খেলাম, তারপর চুলগুলোতে বিলি কেটে দিতে লাগলাম। আমি চোখ অফ করে রইলাম। টুং টুং টুই। দেখলাম আমার ফোনে মেসেজ আসছে, তাই সিন করলাম। ফোনের ওপাশ থেকে, 1 ঘন্টার মধ্যে যদি তুমি বাসায় না আসো তাহলে আমি প্রথমে তোমার পরিবারকে জানাবো, তারপর মিডিয়া পেজকে যে আমার গর্ভ তোমার সন্তান। অভ্র ফোন থেকে মেসেজটা ডিলিট করে দিল। রীতিমতো অভ্র ঘামতে লাগলো। নিজেকে সামলে নিয়ে, বউ বলো, আর্জেন্ট কাজ পড়ে গেছে, যেতে হবে। কি কাজ পড়ে গেল আবার এখন? অভ্রের বুকের ওপর থেকে উঠতে উঠতে বিরক্ত ভাব নিয়ে, সরি জান, এমনি একটু প্রবলেম পড়ে গেছে, মানে আমার বন্ধু আনবির একটু প্রবলেমে পড়ে গেছে। ওকে যাও। রোহিণীর কপালে চুমু খেয়ে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। অভ্রের ফ্রেন্ডগুলো 2 দিন পর পর প্রবলেমে পড়ে।
কলিং বেল বাজতেই দরজা খুলে দিল ইলা। ইলা এতক্ষণ দরজার সামনে ছিল। অব্র কলিং বেল বাজাতেই চটজলদি ইলা দরজা খুলে দিল। জড়িয়ে ধরলাম অব্রকে। ইলার থেকে নিজেকে বাসার ভেতরে গেলাম সরিয়ে, পানি এগিয়ে দিলাম অব্রকে। একটু খেয়ে পাশের টেবিলে রেখে দিলাম। ভালো করে তাকিয়ে দেখি ইলাকে আজ অপূর্ব লাগছে। ঢোলা গেঞ্জির সাথে প্লাজো একটা নিজের কাছে নিয়ে আসলাম ইলাকে। ইলা তো লজ্জায় লাল হয়ে এলো গাল দুটি। গালে চুমু খেলাম, তারপর পেটে চুমু খেলাম। আমার বাচ্চাটা। তোমার না বলো আমাদের? আমাদের। ইলা আমার সাথে বসিয়ে দিলাম। এমন পাগলামি করলে হবে বলো? আমি তো সকালে তোমার কাছে ছিলাম যখন নূরদের ফ্লাইটের টাইম হয়েছে, তখন শুধু গিয়েছি। মাথা নিচু করে কাঁদো কাঁদো কণ্ঠে, আমার খুব খারাপ লাগে তুমি চলে গেলে। অপরের বুকে মাথা রেখে বলল ইলা কথাটি। তোমাকে ছাড়া আমার একদমই ভালো লাগে না। আমি জলদি তোমাকে দুনিয়ার সামনে নিয়ে আসবো বউ। তাই করো, আমার আর ভালো লাগে না একা থাকতে। তা সবসময় তো এত হুমকাও কেন? কই, ফোনে মেসেজের কথা বলছি আমি। সরি, আর হবে না। প্রতিবারই তো বলে একই কথা, আর হবে না, আর হবে না। তুমি রোহিণীর সাথে থাকো, সেটা আমার মোটেও পছন্দের না। তাই বলি, হয়েছে হয়েছে, আর মন খারাপ করতে হবে না। রেডি হও, তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। না, ডক্টরের কাছে যাবো না, ডক্টর খুবই খারাপ, গেলে ইঞ্জেকশন দেয়। আরে আমার বাবুর আম্মু দেখি কান্না করছে। ভয় পাচ্ছ কেন? আজ তো শুধু চেক আপ করবে। না, আমি যাব না, তুমি মিথ্যা কথা বলছো আমি জানি। না, সত্যি বলছি। তারপরও যাব না। বাচ্চার জন্য? মাথা নিচু করে রইলাম কতক্ষণ, তারপর উপরে গিয়ে রেডি হয়ে নিচে নামলাম। চলো এবার। অবরিলাকে খুব সাবধানে গাড়িতে বসিয়ে দিল, তারপর সিট বেল্ট লাগিয়ে দিল। অন ড্রাইভ করতে লাগলো। একটা হাত দিয়ে ইলার হাতটা ধরে রাখলাম, মুচকে হাসি দিলাম। অভ্রির দিকে তাকিয়ে আমিও মুচকে হাসি দিলাম। নেহাল সব গুছিয়ে নিয়েছে, এখন শুধু ফ্লাইটে ওঠা বাকি। রোহিণী, আম ব্যাগ, সবার জন্য নাস্তা বানাচ্ছি। ওহো রোহিণী, তুমি এসব করো কেন? কাজের লোকগুলো তাহলে কি জন্য রাখা? নূর, আমার এসব করতে খুব ভালো লাগে, আর কাজের লোকেরা তো অন্য কাজ করুক। রোহিণী, তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি একজন নায়িকা, ও তাও ফেমাস। নায়িকা হওয়ার আগে আমি একজন আদর্শ এবং সাধারণ মেয়ে। নায়িকা তো শুধু বাইরের দুনিয়ায়। না, তুমি আসলেই কি? আবার হাসে। তোমার সাথে কোনো কথা আমি পারবো না, আমি গেলাম, তুমি থাকো। হাসতে লাগলাম। নূর চলে গেল মামুনির কাছে। সবাইকে নাস্তা সার্ভ করে দিলাম। সবাই খেয়ে তো খুব প্রশংসা করলো। রাতে কিন্তু কোনো রান্না হবে না। সবাই একসাথে বললাম, কেন? আমি রেস্টুরেন্টে বুক করেছি, সবাই খাবো, অনেক মজা হবে এবং এনজয় করব। সবাই সহমত হলো নূরের সাথে। আমি অব্রকে ফোন দিয়ে জানিয়ে দিই, হ্যাঁ করো ফোন, আমি আসছি, আর ওর কাজ নিয়ে পড়ে আছে, আসুক আজ, অব্রর খবর আছে। সবাই নূরের রাগ দেখে খিলখিল করে হেসে দিল, সাথে নূরও। দিও, আজকে অনেক একটু বেশি কাজ থাকে আজকাল। উপরের রুমে আমি চলে এলাম অব্রকে ফোন দেওয়ার জন্য। কলিং বেল বেজে উঠল। তোরা বস, আমি আসছি। এই যে অব্রকে কল করছি, শুধু ফোন বন্ধ বলছো পাশ থেকে। আসো বাবা, ভিতরে আসো। জি আন্টি। রোহিণীকে দেখে, দেখো তো কি আসছে। দেখ, এসছে আনভি। কি? আনভি ভাই এসছে? তাহলে অব্র যে যাওয়ার সময় বলে গেল আনভি ভাইয়ের প্রবলেম হয়েছে তাই যাচ্ছে? না রোহিণী, অব্র কখনো তোকে তো মিথ্যা বলেনি, আর আজ বলেনি, হয়তো আনভি ভাইয়ের সাথে অব্র এসছে। যাই নিজেকে দেখে আসছে নাকি। নূর আর আনভি হাঁক করলো, তারপর সোফায় বসলো। কিরে অন্য আপু, কেমন আছিস? ঠিক করে কথা বল নূরের বাচ্চা। ও হ্যালো, আমার এখনো বিয়ে হয়নি, তো বাচ্চা হবে কি করে? আমিও ছেলে বুঝছিস, মেয়ে নয় যে তুই আমাকে অন্য আপু বলে ডাকবি। ব্লা ব্লা ব্লা, ভাব কম দেখা। কি বললি? আমি ওর চুল টানতে লাগলাম। নিচে এসে দেখি নূর আর আনভি মারামারি করছে, তাই তাদের থামালাম। কি হচ্ছেটা কি? রুহি, নূর আমাকে। বুঝতে পারছি না হাসবো না কাঁদবো। ভালো হয়েছে ফোনটা অফ করে দিয়ে, নাহলে এতক্ষণ রোহিণীর ফোনের উপর ফোন করতো। ড্রাইভ চেক করছিলাম, আর আজকে ইলাকে নিয়ে পিৎজা বার্গে গিয়েছিলাম। ডক্টর থেকে আসার সময় ইলা বায়না তোলাতে যেতে হলো। এসব কথা মনে মনে বলছিলাম, হঠাৎ ইলার কথা শুনে হুশ হলো। ঠিক বলেছ। আচ্ছা, অব্র ভাই আসি না আনবি ভাই? আরে রুহি, অব্র কি আমার সাথে ছিল নাকি যে সে আমার সাথে আসবে? ও তুমি বসে, আমি কিচেন থেকে আসছি। এর মানে অব্র আনবি ভাইয়ের সাথে ছিল না। আনবি ভাইকে কিছু বুঝতে না দিয়ে চলে এলাম কিচেনে। ইলাকে বাসায় পৌঁছে দিয়ে আমি আবার ড্রাইভ করে বাসার দিকে রওনা হলাম। আনবি ভাইকে চা নাস্তা দিলাম। সরি রুহি, আমি খাবো না। রোহিণীর হাত থেকে নিয়ে ভাব দেখিয়ে খেতে লাগলাম। এই জন্য বলি, এটা মোটা হয়েছে কি করে। চাটা মুখে দিচ্ছিলাম, আনবি এই কথা শুনে আর মুখ তুলতে পারলাম না। রেগে তাকিয়ে রইলাম আনবির দিকে। এবার রাগ বেশি হয়ে গেল, তাই আনবির চুল টেনে ধরলাম। কি বললি আমি মোটা হয়েছি? তোকে বলছি তোর এত জলে কেন, আর আমাকে ছাড় বলছি। আনবিকে ছেড়ে দিয়ে এখন বল কাকে বলছিস? তোকে। তোকে তো আজ ছাড়ছি না, দাঁড়া বলছি। হ্যাঁ, আমাকে তোর বলদ মনে হয়।
নূর আর আনভি পুরো বাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করতে লাগলো। ওদের এসব কাণ্ড দেখে সবাই হাসতে লাগলো। যতই হাসি না কেন, অব্রকে নিয়ে চিন্তা ঠিকই হচ্ছে। সবে মাত্র এই বাসায় ঢুকলাম আর অমনি আনভি আমার পিছনে গিয়ে লুকালো। দেখলাম অব্র আসছে। ভাই বাঁচা আমাকে পেতনি থেকে। আনভি, তুই আমাকে পেতনি বললি, আর অব্র কি তোকে বাঁচাবে? আর অব্রেরও বিচার আছে। যা বাবা, আমি আবার কি করলাম? মাত্র অ্যানাউন্সমেন্ট হলো ফ্লাইটের, সিট বেল্ট বেঁধে নিলাম। আমি সিঙ্গেল সিটেই বসেছি, তাই খুব ভালো ফিল হচ্ছে। তুই এতক্ষণ কই ছিলি? কই ছিলা তুমি? আনভি ভাইয়া তো আমাদের বাসায়। অব্রের এতক্ষণে খেয়াল হলো আনভি তাদের বাসায়। অব্র রীতিমতো ঘামতে শুরু করলো। অব্র কি উত্তর দিবে বুঝে উঠতে পারছে না। কি বলে সে? কি হলো বলো? অব্র থেকে দূরে সরে বল, কি কই ছিলে? বল কই ছিলাম? আর ঘামতে লাগলো, পা কাঁপতে লাগলো। হয়েছে, জামা ছেলেকে আর জেরা করিস না। আমার মাটা বাঁচিয়ে দিল। মাটা কত ভালো, ফ্রেশ হয়। আচ্ছা মা। আমি অব্রের সাথে সাথে রুমে গেলাম। অব্র রোহিণীকে কথার সুযোগ না দিয়ে ওয়াশরুমে চলে গেল। এটা কি হলো? আলমারি থেকে অব্র শার্টটা বের করে বেডে রাখলাম, তারপর বারান্দায় চলে গেলাম। এসে দেখি বেডে শার্ট রাখা। তাই মুচকে এক চিলতে হাসি ফুটলো। রোহিণী, রোহিণী, কি হয়েছে? তুমি বারান্দায় ছিলা? আমি তো বারান্দায় ছিলাম, তুমি কোথায় ছিলা? বলি তো গিয়েছে এক ফ্রেন্ডের প্রবলেম পড়েছে, তাই হেল্প করতে। অব্রের শার্টের বোতাম লাগাতে লাগাতে আনবি ভাই তো আমাদের বাসায়, তুমি কোন ফ্রেন্ডের হেল্প করতে গেছো? রোহিণী, সবাই কি জানি তুমি কানে কম শোনো। মজা করে কথা ঘোরানোর চেষ্টা করলাম। মানে? তা নয় তো কি, আমি আনবি বলিনি, সানবি বলেছি। ও, অব্রকে শার্ট পরানো শেষে চলে আসছিলাম। রোহিণী চলে যাচ্ছিল, তাই ওর হাতটা টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিলাম। কি হলো, চলে যাচ্ছ যে? অব্র থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। শার্ট পরানো শেষ, আর নিচে সবাই ওয়েট করছে, তাই নিচে যাচ্ছি। সন্দেহ করছো মনে হয় আমায়? অব্রের কথা থেমে গেলাম। পিছনে একবার অব্রের দিকে চেয়ে নিচে চলে গেলাম। অব্র রোহিণীর পিছনে পিছনে নিচে গেল। রোহিণী রুমে থাকতে অব্রকে বলে দিয়েছিল রাতে ডিনারটা সবাই বাইরে করবে। এতে অব্র খুশি হলো। নিচে নেমে সবাই আড্ডা দিচ্ছে। অব্র বারবার রোহিণীর দিকে তাকাচ্ছে, কিন্তু রোহিণী একবারও তাকাচ্ছে না। রোহিণী সবসময় অব্রের পাশে বসে, কিন্তু আড্ডা দেওয়ার সাথে নূর আর আনভির মাঝে বসেছিল। রাত 8টার দিকে সবাই রেডি হয়ে রেস্টুরেন্টে যাবার জন্য রওনা হলো। আজ আর অব্র ড্রাইভ করেনি, রোহিণীর সাথে পেছনে বসেছে। মোট 2টা গাড়ি নিয়ে রওনা হলো। রোহিণীর হাত চেপে ধরলাম। অব্র হাতটা ধরায় খুব বিরক্ত লাগছে, তাই ছাড়িয়ে নিলাম। অব্র মুখটা কালো হয়ে গেল। রোহিণীর এমন ব্যবহার আমাকে খুব ভাবাচ্ছে। দেখলাম অব্র মুখটা কালো হয়ে আছে। দেখেও না দেখার ভান করে বসে রইলাম। প্রায় 9টার পর পৌঁছে গেলাম রেস্টুরেন্টে। অব্র ভেবেছিল আমি তার পাশে বসবো, কিন্তু আমি বসিনি, মার সাথে গিয়ে বসলাম। আমি ভেবেছিলাম ও আমার পাশে বসবে, কিন্তু বসলো না। তাহলে কি রোহিণী আমাকে সন্দেহের চোখে দেখছে? অব্র এই ভেবে তেমন কিছু খায়ওনি, রোহিণীও তেমন কিছু খায়নি। বাকি সবাই খেয়েছে ঠিকই। রেস্টুরেন্টও নূর আর আনবি ঝগড়া শুরু করে দিয়েছিল। এটা নিয়ে মমস অনেক বকা দিল। রেস্টুরেন্ট থেকে বাসায় ফিরতে প্রায় 12টার উপরে বেজে উঠল। সবাই খুব ক্লান্ত, তাই যে যার রুমে চলে গেল। আমি নিজেদের বাসায় চলে গেল। অব্রকে কথার সুযোগ না দিয়ে ওয়াশরুমে চলে এলাম ফ্রেশ হওয়ার জন্য। রোহিণী আমার সাথে কথা বলছে না কেন? অব্র রোহিণীর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে রোহিণী কান্না করতে লাগলো। কান্না শেষে লম্বা শাওয়ার নিয়ে বের হলো। দেখলাম অব্র ঘুমিয়ে আছে। ঘুমের ভেতরে অব্রের চেহারাটা নিষ্পাপ লাগছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বারান্দায় চলে এলাম। কিছু কিছু সম্পর্ক মাঝে মধ্যে এমন পর্যায়ে পৌঁছে যায় যে দুজনের কথার অভাবে ভোগে। যেখানে একসময় দুজনের রাত দিনের সমস্ত গল্প হতো, সেটাও একসময় আর বলা হয় না। আজ বৃষ্টিতে ভিজে কাক হয়েছি টাইপ কথাবার্তা, কিংবা কারোর বিবৃতিমূলক বাক্যের প্রত্যুত্তরের ওপাশ থেকে কেউ কোনো প্রশ্ন করে না। কখনো কারো গল্প শুনে অস্ফুট স্বরে মুখ দিয়ে হয়তো বেরিয়ে আসে একটা শব্দ, ও। তারপর দায়িত্ব পালনের মতো কিংবা সৌজন্য বোধের মতো সম্পর্কগুলো আটকে যায়। কেমন আছো থেকে ভালো আছি এর মধ্যে। ভুল করেও দুজনের কারোর কখনো জানা হয় না কেমন আছো যে জিজ্ঞাসা করে সে ভালো নেই কেন, কিংবা যে ভালো আছে উত্তর দেয় সেও ভালো নেই কেন। কেউ কাউকে পাল্টা প্রশ্ন করে না, আসলে ভালো আছো, কারণ উত্তরটা জানা। সত্যি উত্তরটা কেউ দেবে না, দিতে চায়ও না। দুজনেই দুজনকে কেমন আছো প্রশ্নটা করে ভালো আছে উত্তরটা শোনার জন্যই হয়তো। তারপর তারা দুজনেই আস্তে আস্তে অভ্যস্ত হয় সম্পর্কে। আর কিছু মানুষ ভালোবাসে, কিছু মানুষ সম্পর্কের অভ্যস্ত হয়। কথাটাকে ভীষণভাবে সত্যি করে তোলে। দোলনায় বসে আছে রাতে, আকাশ তারাগুলো গোনার বৃথা চেষ্টা করছি। রোহিণীর জন্য অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম মনে নেই। ওয়াশরুমে গিয়ে দেখি রোহিণী নেই। তো বারান্দায় আসলাম। চাঁদের আলোতে রোহিণীর মায়াবী মুখখানা দেখা যাচ্ছে। রোহিণীর পাশে গিয়ে বসলাম। চোখ অফ করেছিলাম।
অভ্রের শরীরের স্মেল আমার নাকে এসছে, এতেই বুঝে গেলাম আমার পাশে অভ্র বসা। অভ্র আর রোহিণী দুজনই অনেকক্ষণ চুপ করে রইল। নীরবতা ভেঙে মেয়েটা কি অভ্র? অভ্র রোহিণীর কথা শুনে চোখ বড় বড় করে ফেলল। অভ্রের দিকে তাকিয়ে চোখ বড় বড় করলে হবে না, আমার উত্তরটা চাই। মেয়েটাকে? একটু জোরে বললাম। রীতিমতো ঘামতে শুরু করলাম। রোহিণীর কথা শুনে পায়ের থেকে মাটি সরে গেছে, মনে হচ্ছে আমার কথা বলার ভাষা নেই। কি জবাব দিব? কি ভাবছো? নতুন কোনো মিথ্যা বাহানা খোঁজা যায়? নিশ্চুপ অভ্র, বলো কোন মেয়ের কথা বলছো? ওহো, দেখি তো কোন মেয়ে। আমি ইলার কথা বলছি, তোমার বাচ্চার মার কথা বলছি। বেশ। অবাক হয়ে রোহিণীর দিকে তাকালাম। কিভাবে জানলো ইলার কথা? কেউ বললো নাকি? আর কেই বা বলেছে রোহিণীকে? ডক্টরের বউ? ডক্টরের বউ মানে? ডক্টর বউ মানে যে ডক্টরের কাছে তুমি ইলাকে নিয়ে চেক আপ করতে গিয়েছিলাম, তার বউই আমার কলেজের ফ্রেন্ড ছিল আর এখন আছে। সে সব ডিটেলস সহ আমাকে দিয়েছে। আমি মাথা নিচু করে আছি। ইলার সাথে আমার যা সম্পর্ক তা দুনিয়াতে কেউ ভালো চোখে দেখবে না, আর আমি রোহিণীকেও কষ্ট দিতে চাইনি। ইলা ফ্যাশন ডিজাইনার, তাই না? আর কিছু না বলে চলে এলাম। সোফায় বালিশ নিয়ে শুয়ে পড়লাম। চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে। না, আমি কান্না করছি না। এই চোখে সমস্যা, পানি পড়ছে শুধু, চোখ থেকে থামার নাম নেই, হয়তো আর থামবেও না। রোহিণীকে আর কিছু বলার আমার সাহস হচ্ছে না। রোহিণীর এমন রূপ আমি কখনোই দেখিনি। রোহিণী বারান্দার ইলার সাথে কথা বলার সময় ওর চোখগুলো লাল হয়ে আছিল। আমি আবার বারান্দায় চলে এলাম। চোখের কোনায় পানি জমে আছে, ছেলে বলে হয়তো কান্না সহজে আসছে না। অভ্র রাতটা নির্ঘুমের মধ্য দিয়ে পার করিয়ে দিল। অন্যদিকে রোহিণী কেঁদে সারা রাত পার করল। সব কিছুর একটা সীমা থাকে, সেটা রাগ হোক বা ভালোবাসা, কোনো কিছু সীমাহীন ঠিক নয়। অভ্র সীমা ছাড়িয়ে গেছে। ভোরের দিকেই কলিং বেল বেজে উঠল। এত ভোরে কে আসলো আবার? এত ভোরে কে আসলো? বারান্দা থেকে বেরিয়ে রুমে ঢুকতেই দেখি রোহিণী সোফায় নেই। বুঝে গেলাম রোহিণীর ডোর খুলতে গেছে। তারপর নিচে গিয়ে যা দেখলাম, ডোর খুলতে কেউ একজন জড়িয়ে ধরলে আমি ভয় পেয়ে গেলাম। মুখটা উঁচু করে দেখি নিহাল। তুই? আমি। অব্র সাথে নূর আর বাকি সবাই নিচে এসে নিহাল আসছে দেখলো। নিহাল, তুই আসছিস? মামুনি। রোহিণীর এই কাজটা ঠিক করেনি, নিহালকেও সব বলে দিয়েছে। সমাধান করার আগেই একে একে সবার সাথে হাক করলো। আমি আসছি বলেই তুই এসে পড়লি। আমি রোহিণীর জন্য আর আসছি। তুই যে আসছিস সেটা আমার জানা ছিল না। রোহিণীর জন্য? রোহিণী আমার কলিজা, তাই চলে এলাম। সরি, আসলে আমার ফোনের ব্যাটারিটা শেষ হয়ে এসেছিল, তাই অফ হয়ে গিয়েছিল, তার কথা হয়নি। তারপরে তুই চলে আসবি ভাবে। আন্টিটা বলেছিস তো? জি বলেছি। আমি কিছুই বুঝলাম না। তোর কলিজা মানে? নিহাল আর রোহিণী একসাথে বলে উঠলাম। বেস্ট ফ্রেন্ড? ও। নিহাল, যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আর বাকি সবাইও ফ্রেশ হয়ে আসুক। সবাই যে যার রুমে চলে গেল। তারপর সবাই একসাথে নাস্তা করে বাগানে বসে আড্ডা দিতে লাগলো। লোক দেখানোর হেসে কথা বলছি, সবাই এখন কিছুই বলা যাবে না। অভ্র রোহিণীর দিকে অনেকবার তাকিয়ে আছে, কিন্তু ও একবারও তাকায়নি। এতে অভ্র খুব খারাপ লাগছে। অভ্রের রোহিণীর ইগনোর করাটা আমার বুকের বাম পাশে ব্যথা অনুভব হচ্ছে। দূরের থেকে চোখ ফেরানো যাচ্ছে না, দম আটকে যাচ্ছে আমার। মায়াবী লাগছিল নূরকে। নিহাল বরাবরই তাকিয়ে আছে আমার দিকে, কিন্তু কেন? আমার কেমন জানি অস্বস্তি লাগছে। দেখলাম ইলা ফোন করেছে। রোহিণীর দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে, তাই ফোনটা কেটে দিলাম। অভ্রের ফোন আসছিল, তাই না চাইতে ও চোখগুলো অভ্রের দিকে তাকালো। দেখেও আমার দিকে তাকিয়ে আছে, তাই চোখ সরিয়ে নিলাম। এবারও কেটে দিলাম। ফোন ধরছে না কেন? আজ একটা গুড মর্নিংয়ের মেসেজও দিল না, কিন্তু কেন? হ্যালো। রোহিণী ফোন রিসিভ করছে, তাই ফোনটা কেটে দিলাম। বোঝার আর বাকি রইল না। অভ্রের হাতে ফোনটা দিয়ে উপরে চলে এলাম। আমি পেছনে পেছনে গেলাম। রোহিণীর নিহাল ব্যাপারগুলো নোটিস করছে। কিছু একটা তো হয়েছে ওদের মাঝে, কিন্তু কি? রুমে গিয়ে আলমারি থেকে অভ্রের শার্ট বের করে বেডে রাখলাম। রোহিণী, আসলে আমি সরি। আমি জানি আমার ভুলের ক্ষমা হয় না, তারপরও সরি রোহিণী। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। ইলার সাথে কিভাবে এত গভীর সম্পর্ক হয়ে গেছে তা আমি নিজেও জানি না। যখন শুনলাম ইলার পেটে আমার বাচ্চা, তখন আমার মনে হয়েছিল আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। পরক্ষণেই তোমার কথা মনে হতে ইলাকে পিল এনে দিয়েছিলাম। ইলা প্রথমে না করলেও পরে রাজি হয়েছিল, কিন্তু যখন আমার সামনে আমার বাচ্চাটাকে মারার জন্য ইলা পিল খেতে যাচ্ছিল, তখন আমি তো সহ্য করতে পারি না। ইলার হাত থেকে পিলটা কেড়ে নিয়ে পিলটা ফেলে দিয়েছি। আর তুমি তো জানোই আমি বাচ্চাদেরকে কত লাইক করি, তাহলে নিজের বাচ্চাটাকে কিভাবে মেরে ফেলি? আর তুমিও তো আর ওর মা হতে পারবে না তোমার সমস্যার কারণে। তাই আমি বাচ্চাটাকে স্বীকৃতি দিয়েছি ইলাকে বিয়ে করে।
আমি মা হতে পারবো না বলে তুমি এমনটা করেছো? আরে আল্লাহর রহমতে আমি তো ভাবছিলাম মামুনির জন্মদিনে সবাইকে একসাথে বলবো আমি হতে চলেছি। মামুনি, দাদাই আর তুমি বাবা হতে চলেছ। কিন্তু নিয়তি কি খেলা, আমি নিজেই সারপ্রাইজ পেয়ে গেছি। তুমি আমাকে বকো, মারো, পুলিশ কেস করো, তারপরও আমার সাথে কথা বলো। আমি আর সহ্য করতে পারছি না। তোমার না বলা কথা আমাকে তিলে তিলে মেরে ফেলছে। রেডিও ইলার কাছে যাও, ইলার টেস্ট নেওয়াটা একদমই ঠিক হবে না, না হলে ক্ষতি তো ইলারই হবে। ওই জন্য একদমই স্ট্রেস না নেয়। রোহিণী, খুব অবাক হয়ে গেলাম ওর কথা শুনে। ইলা তোমার জন্য অপেক্ষা করছে বলেই রুম থেকে বেরিয়ে গেলাম। ছাদে চলে এলাম, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। কি কমতি ছিল আমার ভালোবাসে যে তুমি আমায় ধোকা দিলে অভ্র? কেন এমন করো আমার সঙ্গে? কেন কেন? কান্না করতে করতে হাঁটু গেড়ে মেঝেতে বসে কান্না করতে লাগলাম। রোহিণীকে কতবার ডাকলাম, ফিরেও তাকালো না। একটা নিঃশ্বাস ফেলে রেডি হয়ে বেরিয়ে গেল ইলা বাসে যাবার জন্য। শরীর খারাপ লাগছিল তাই রেস্ট নিতে রুমে আসলাম। আমি আমার রুমেই যাচ্ছিলাম। নূর, কি হচ্ছে মামুনি? কফিটা একটু নিহাল দিয়ে দিবি, আমার হাতে অনেক কাজ আছে। ওকে। কফির মগটা নিয়ে নিহালের রুমে গেলাম। দৌড়ে নূরের মুখ চেপে ধরলাম। চিল্লাস কেন? কি বল? ইশারায় দেখালো নিহালের হাতের দিকে। এখন বল। বড় বড় নিঃশ্বাস ইচ্ছে আর নিহালের দিকে চোখ যেতে দেখি খালি গায়ে, তাই ঘুরে দাঁড়ালাম। কি হচ্ছে তোর? তুই খালি গায়ে কেন? নিহাল এতক্ষণে বুঝতে পারলো। বুকে হাত দিয়ে নিহালও নূরের মতো চিল্লে উঠল। দৌড়ে নিহালের রুম থেকে চলে এলাম। চিলালি দিলাম কেন হোদাই? যা ভাবা ভেবে ফেলেছি। আমার আর আমার বাচ্চার উপরে অভ্রের কোনো ছায়া থাকবে না। আমি কখনো পড়তে দেব না। চলে যাব আমি অনেক দূরে, যেখানে কেউ আমায় চিনবে না, কেউ না। দুঃখ শুধু একটাই, নিহালকে কিছুই বলতে পারছি না। আমি চাই না আমার জন্য অভ্র আর নিহালের ঝগড়া করুক, ওদের সম্পর্ক নষ্ট হোক। রুমে এসে হাঁপাতে লাগলাম, তারপর হাসতে হাসতে বেডে গড়াগড়ি করতে লাগলাম। চোখ মুখে হাত দিয়ে ভাবতে লাগলাম কিছুক্ষণ আগের ঘটে যাওয়া কাহিনীগুলো। লজ্জায় গাল হয়ে গেছে লাল। কি ছিল এটা? কেমন ফিলিংস হচ্ছিল তখন আমার? মুচকে হাসি দিয়ে টেবিলে কফির মগটা রাগে একটু চুমুক দিলাম। কফিটা পুরো ঠান্ডা হয়ে গেছে দেখি। টেবিলে আবার রেখে দিলাম, বেডে শুয়ে পড়লাম। কফির স্বাদটা খুব ভালো ছিল, তাই বেডের ওপর থেকে কফিটা আবার খেতে শুরু করলাম। রেডি হয়ে নিচে গেলাম। কোথায় যাচ্ছিস? ডিরেক্টরের সাথে দেখা করতে। ও, ওকে যা, রাত হবে নাকি? হয়তো। আচ্ছা যা। সরি মা, আমি মিথ্যা বলতে চাইনি, পরিস্থিতিতে মিথ্যা বলতে হয়েছে। ইলা কলিং বেলটা বাজাতেই খুলে দিল। দেখলো অভ্র চোখে মুখে হাসি রেখা ফুটে উঠেছে। ইলা অভ্রকে জড়িয়ে ধরলো। অভ্র বাসায় ঢুকলো। ইলা পানি এনে দিল। অভ্র খেলো না। কি হচ্ছে তোমার? মন খারাপ কেন? আর ফোনটা আজকে রোহিণী রিসিভ করেছিল কেন? নিশ্চুপ, কি হলো বলো তো? রোহিণী সব জেনে গেছে তোমার আমার ব্যাপারে। ভ্রু কুচকে তাকালে মিলার দিকে খুশিতে। হাসি অফ করো। মন খারাপের ন্যাকামো করে কিভাবে সব বললে মিলাকে? যাক বাবা, খুশি হলাম। আমার জন্য তোমাদের এই পরিস্থিতি। আমি কখন যে তোমায় আমার মন দিয়ে দিছি নিজেও জানি না। মাথা নিচু করে রইলাম আর মনে মনে হাসতে লাগলাম। আবার বললো, না বাবুর আম্মু, তোমার কোনো ভুল ছিল না। এখানে এখন কি হবে? রোহিণী কি মানবে জানি না, কিন্তু রোহিণী আমার সাথে কথাই বলছে না। আমার বুক ফেটে যাচ্ছে ওর অবহেলায়। ভালো হয়েছে রোহিণী, আমি তো এতদিন এটাই চাইতাম জান, একবার খালি তোমার বাড়ির স্বীকৃতি পাই, তাহলে দেখবা আমার আসল রূপ। রোহিণীকে বাসা থেকে আর তোমার লাইফ থেকে বের করিয়ে ছাড়বো, আর তোমার ভাগ কাউকে দিব না। তুমি শুধু আমার। তোমার জন্য আমি আমার সব ছেড়ে দিয়েছি। আর এই বাচ্চাটা হলো আমার মোহরা। এই বাচ্চাটাই পারবে তোমার বাড়ির বইয়ের স্বীকৃতি দিতে, তোমার উপর শুধু আমার অধিকার তা বুঝে দিতে। কে ভাবছো এত? ভাবছি রোহিণী যদি রাজি না হয় আমাকে মেনে নিতে, তাহলে আমার আর আমার বাচ্চার কি হবে? আমি আমার বাচ্চার জন্য সব করতে রাজি, রোহিণীকে ছাড়তেও রাজি যদিও রাজি না হয়। তোমার ফ্যামিলি আমাকে মেনে নেবে তো? মেনে নিবে শোনা। তোমার গর্ভে আমার সন্তান যে আছে, এই জন্য এই বাচ্চাটা গর্ভে ধরে আছি, না হলে এই বয়সে বাচ্চা কে নেয়? আর আমি একজন ফ্যাশন ডিজাইনার, ফিটনেস বলে কথা আছে, কিন্তু কি করব, অপরকে যে বেশি ভালোবাসি। সব ঠিক আছে তো? জি ম্যাম। তারপর আপনি একবার পড়ে নিন, কোথাও ভুল আছে কিনা। দাও। ম্যামের হাতে পেপারটা দিলাম, কিন্তু বুঝতেই পারছি ম্যাম আর অভ্রের স্যারের মধ্যে কি হয়েছে, যার ফলে তালাকনামার পেপার। আবার পেপারে বেবির কথা লেখা আছে। ম্যাম কি মা হতে চলেছে? এটা কি অভ্র স্যার জানি? বুঝতে পারলাম ইমান কি ভাবছে। কি হলো? থতমত খেয়ে, না ম্যাম কিছু না। না, পেপারগুলো ঠিকই আছে। পেপারগুলো নিয়ে চলে এলাম। ইমান হলো রোহিণীর বিয়ে, রোহিণীর যত ডকুমেন্ট ইত্যাদি সব ইমান জমা থাকে। আমি ড্রাইভ করে ডক্টরের কাছে যাবার জন্য রওনা হলাম। ইলা জলদি তোমাকে আমার বাড়িতে বউ করে নিয়ে যাব। তাই যেন হয়। আজ আসি।
কিছুক্ষণ আগেই অরিন ও অভ্রের বাবা বাসে এসেছে। লন্ডনে কিছু কাজে গিয়েছিল, বাসা পরিপূর্ণ হয়ে গেছে। সবাই হলে বসে আড্ডা দিচ্ছি। অভ্র সে কখন থেকে রোহিণীর অপেক্ষা করছে। সত্যি বলতে অভ্র একা না, সাথে সবাই করছে। ডক্টরের কাছ থেকে চেক আপ করে বাসায় ফিরতে ফিরতে রাত 8টা বেজে উঠেছে। বাসায় ঢুকতে দেখি বাবার অরিন এসেছে। বাবাকে সালাম দিলাম, অরিনের সাথে হাক করলাম। আমি ফ্রেশ হয়ে আসি। ওকে যা। আমি চলে এলাম রুমে। রোহিণীও ওর সাথে চলে এলাম। কি হচ্ছে এসব? নিহাল কি সব জানি? আর রোহিণী বা এতক্ষণ কোথায় ছিল? রোহিণী, ও তুই আয় ভেতর আয়। কোথায় ছিলি? ডিরেক্টরের সাথে মিট করতে গিয়েছিলাম। তাই? নাম্বারে কথা বলবো আমি। দূর যা, তাই আমি ফ্রেশ হবো। তুই যে কোন ডিরেক্টরের সাথে মিট করতে যাসনি সেটা আমি ভালো করে জানি, কিন্তু তুই এতক্ষণে কোথায় ছিলি তা জানতে পারি? মাথা নিচু করে রইলাম। বল কোথায় ছিলি? মিথ্যা বলে লাভ নেই, আর এমনিতেও তো কাল তো বলবো সবাইকে সব কিছু। নিহাল, আসলে আমি অব্রির সাথে আর একই ছাদের নিচে একই রুমে থাকতে পারবো না, তাই তালাকনামার পেপারস রেডি হয়ে গেছে, তাই আনতে। কি বলিস? সত্যি বলছি। মজা করছিস তাই না? আজও এটা নিয়ে কেউ মজা করে? কি বলছিস ভেবে দেখ। আমি ভেবেই বলছি। কিন্তু কেন? আমার ক্যারিয়ার আছে আর আমি ফ্রিডম লাইফ চাই। রোহিণী, তোর ক্যারিয়ার তো শুধু অপরই ছিল, তাহলে এখন এসব বলছিস কেন? আমার লাইফ, আমার ইচ্ছা, তোকে এত উত্তর দিব কেন? তুই কে? রোহিণী, থাপ্পড় দিলাম রোহিণীকে। আমারই ভুল ছিল, তোর মতো গ্রাম্য মেয়েকে এই পদে নিয়ে এসেছি, অপরের বউ বানিয়েছি। তুই অপরের কোন? নিহাল, বেরিয়ে যা আমার রুম থেকে। তোর মতো মেয়েদের না জুতার নিচে রাখাই ঠিক, নাহলে মাথায় উঠালে তোর মতো পাখা গজায়। বেরিয়ে যা, তোর আর আমার সম্পর্ক এখানে শেষ। তোর মুখ যেন আমি আর না দেখি। নিহাল নিজের রুমে গিয়ে ব্যাগ প্যাক করে রওনা হলো নিজের বাসায় যাবার জন্য। সবাই নিহালকে অনেক বলল থাকতে, কিন্তু নিহাল অজুহাত দিয়ে চলে গেল। আবার রুমে গিয়ে দেখলো সে জানে রিনি হয়তো কিছু বলেছে। কান্না করতে লাগলাম। আই এম সরি নিহাল, আই এম সরি। আমার আর কোনো উপায় নাই তোদের থেকে দূরে যাবার। আই এম সরি। রোহিণী, হাঁটু গেড়ে নিচে বসে কান্না করছিলাম। অপরের ডাকে চোখ মুছে উঠে দাঁড়ালাম। তোমার মনে হয় না তুমি একটু বেশি বার বেড়েছ? অপরকে ধাক্কা দিয়ে, তুমি আমাকে টাচ করবে না, বুঝেছ? সে অধিকার তোমার আর এখন নেই। ও তাই না? ছাড়ো, আমাকে ভালো হচ্ছে না, ছাড়ো বলছি। রোহিণীর গায়ে হাত বোলাতে লাগলাম, তারপর কোলে তুলে বেডের দিকে পা বাড়ালাম। আমার অধিকার নাই তোমাকে ছোঁয়ার, তাই না? অপরের হাত জোরে কামড় বসিয়ে দিলাম। রোহিণীকে ছেড়ে দিলাম। আমাকে টাচ করলে এর থেকেও খারাপ হবে। আর কিছু না বলে ছাদে চলে এলাম। পেটে হাত বুলিয়ে কান্না করছি। পকেটে হাত দিয়ে রাতের আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছি আর ভাবছি রোহিণীর বলা কথাগুলো। চোখের কোণায় পানি জমে আছে। রোহিণী এসব বলবে আমি কখনোই ভাবিনি। আমার ছোঁয়া এখন ওর কাছে বিষের মতো লাগে। আমারই ভুল হয়েছে রোহিণীকে ভালোবেসে। নিহাল ড্রিঙ্কস করে যাচ্ছে আর যাচ্ছেই থামার নাম নেই। রোহিণীর বলা কথাগুলো আজ খুব মনে ব্যথা দিয়ে ফেলেছে। সারা রাতে এইবার চালু থাকে, তাই নিহালকে কেউ কিছু বলছে না। আমার বাচ্চা যদি আমাকে সবার চোখে খারাপ ব্যবহার করতে হয়, কেউ করবো। তারপর আমার বাচ্চা আর আমি অপরের ছায়া তলে থাকবো না। অপরের মতো অভদ্রতার মুখোশ পরে ভদ্র নাইবা হলাম। আমি অভদ্রে ভালো আছি। জানলা ফাঁক দিয়ে হালকা মিষ্টি রোদ রোহিণীর মুখের উপরে পড়ছে। অভ্র চোখ বড় বড় করে দেখছে আর বলছে কি মায়াবী লাগছে রোহিণীকে। রোহিণী আর মোড়া দিতেই অভ্র টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। চোখ খুলে চারপাশে চোখ বুলে দেখলাম অভ্র আছে কিনা। না নেই। মন কেন জানি খারাপ হয়ে এলো। চোখ দিয়ে পানি পড়ছে, ক্লথ দিয়ে চোখ ঢেকে রাখলাম, কারণ দেখলাম অভ্র এসেছে। রোহিণীর দিকে একবার তাকিয়ে দেখলাম এখনো ঘুমিয়ে আছে, তাই নিজেকে আলমারি থেকে শার্ট এর প্যান্ট বের করে চলে এলাম। অভ্র যেতে চুলে খোপা করতে করতে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। নাস্তা করছিলাম, এমন সময় দেখি রোহিণী নিচে নামছে। অভ্র আমার দিকে তাকিয়ে রয়েছে, দেখেও না দেখার মতো করে মার সাথে বসে নাস্তা শুরু করলাম। নূর আর মামসি তাদের বাসায় চলে গেছে। নাস্তা শেষ হলে রুমে বসে আছি, বারবার দরজায় তাকিয়ে আছি ইলা কখন আসবে। আসলে কাল আমি ডক্টরের সাথে দেখা করার পর ইলার বাসায় গিয়েছিলাম। তারপর ইলাকে বলেছি সকাল 10টায় এই বাসায় আসতে, আর আমি বলেছিলাম অভ্রকে এসব না বলতে। ইলাকে ইলার অধিকার দেওয়ার জন্য আসতে বলেছিলাম। কলিং বেলটা বাজতেই চটজলদি দরজা খুললাম, দেখি ইলা এসেছে। আসলে তোমার জন্য অপেক্ষা করছিলাম। ভেতরে গেলে আমি অভ্রদের বাসায় আসলাম। নিউজে দেখেছি রোহিণীর মুখে ইলার নাম শুনে ঘুরে তাকিয়ে দেখি ইলা। আমি তো পুরো অবাক, শরীর কাঁপছে, না জানি কি হয় আজ। রোহিণী মা কেউ বসে ইলা, মা হচ্ছে এই বাড়ির বউ। অপরের বাবাও ওর সাথে সব একসাথে বললো মানে খুব সিম্পল, অপরের বউ আর তার বাচ্চার মাই হচ্ছে ইলা। কি যাতা বলছো? সব মাথার উপর দিয়ে গেল।
হ্যাঁ, ঠিকই বলছি। রোহিণী, মা কি হয়েছে? কি বলছিস এসব? ভেবে বল। মা, ভেবে বলার কি আছে? যা সত্যি তাই বলছি। কি শুনছি আমি এসব? এই মেয়েটা কি তোর বউ আর তোর বাচ্চার মা? কি বলবো বুঝতেই পারছি না, শরীর থরথর করে কাঁপছে। কি হলো বল বাবা, বল। সব মিথ্যে সব, আমার খুব টেনশন হচ্ছে। বল অব্র, সব সত্যি। কি হলো তোর বউ, তোর বাচ্চার মা? অব্র কান চেপে মুখ চেপে খিচে বলল, হ্যাঁ, ইলা আমার বউ, আমার বাচ্চার মা হতে চলেছে। অব্র, গালে চর বসে দিল অব্রের বাবা। অব্রের মা অব্রের বাবাকে বুঝিয়ে শুনিয়ে সোফায় বসালো। অব্রের বাবা রাগে কটমট করছে, দাঁতে দাঁত চেপে রোহিণীকে সব বলতে বলল ঘটে যাওয়া ঘটনাগুলো। অব্রের বাবা এসব শুনে আবারও অব্রকে মারতে মারতে তীরে আসছিল, কিন্তু আসতে পারি না। অব্রের মা থামিয়ে দিয়েছে। অরিনীলাকে উদ্দেশ্য করে, এই মেয়ে, তোমার লজ্জা বলতে কিছু নেই? ঘৃণা হয় না অন্য স্বামীকে নিজের স্বামী বানাতে? নিষ্ঠুপ। আর কাউকে পাওনি? তাও ইলা নিষ্ঠুপ। আমার রোহিণী আর অব্র একসাথে বলল, অরিন, ইলা, এই বাসায় থাকলে আমি আর এই একসাথে এই ছাদে থাকবো না বলে চলে এলাম রাগে। কলিং বেলের আওয়াজতে রোহিণী দরজা খুলে দিল। দেখলাম উকিল এসছে। ভেতরে আসুন। জি ম্যাম। উকিল কেন? অব্র বাকি সব উকিল কেন আসছে এটা বোঝার চেষ্টা করছে। বিয়ের জন্য। মানে? আমি ইলাকে মেনে নিয়েছি আমার স্বামীর বউ হিসেবে, তাই চাইছি আপনারা ওকে মেনে নিন। এবারের স্বীকৃতি ইলা এবং ওর বাচ্চা যেন পায়। ধুকধুক করছে বুকটা, কিন্তু কেন? আমার আরও খুশি হওয়ার কথা। খুশিতে নাচতে ইচ্ছা করছে, কিন্তু এখানে তো আর নাচা যাবে না, তাই চুপচাপ বসে থাকাই ভালো। আমি জানতাম রোহিণী এমনটাই করবে, তাতে ইচ্ছে করেই অব্রকে বলিনি যে রোহিণী আমাকে এখানে আসতে বলেছিল। অব্রের মা অব্রের বাবাকে টেনে রুমে নিয়ে এলো। কি হলো, এভাবেই টেনে নিয়ে এলে কেন? দেখতো, ছেলে আমাদেরই, আমি জানি ভুল করেছে, কিন্তু না জায়েজের তো কিছু করেনি। এই বংশের প্রদীপ আসতে চলেছে, আর রোহিণী যেন মেনে নিয়ে সব কিছু। তাহলে তো আমাদের সমস্যা কোথায় মানতে? একটু ভেবে দেখো, আল্লাহ যা করেন হয়তো ভালো জন্যই করে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখনো বাবা মা কেউ আসেনি। ম্যাম, আর কতক্ষণ? দেখছি। রোহিণী চলে যেতেই অব্র ইলাকে উদ্দেশ্য করে, আমাকে একটা বার বলার প্রয়োজন হলো না? ইলা নিশ্চুপ। বলো। আমি আসলে, উকিল পেপার রেডি করো, আমি রাজি ইলাকে এই বাড়ির বউ হিসেবে স্বীকৃতি দিতে। অব্রের ইলার মুখে হাসি রেখা ফুটে আছে। রোহিণী চোখে মেঘ জমে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। অব্রের মা ইলাকে খুব আদর যত্নে সোফায় বসিয়ে দেয় অব্রের পাশে। অব্রের সাথে ইলাকে দেখতেই শরীর জ্বলছে আমার, কান্না আসতেছে আমার। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে নিয়ে উকিল ইশারা দিয়ে বললাম, সব ঠিকঠাক মতো? উকিল ইশারায় বুঝলো সবই ঠিকঠাক আছে। রেজিস্ট্রি পেপারে সাইন করলো প্রথমে ইলা, এখন অব্র দেয়া হয়েছে সাইন করার জন্য। সাইন করতে কেমন যেন লাগছে। রোহিণীর দিকে তাকিয়ে দেখি ওর চোখে পানি। ওর চোখে পানি দেখে মনে হলো কলিজাটাই কেউ টেনে ছিঁড়ে ফেললো আমার। কি হলো, সাইন করো। তাড়াতাড়ি সাইন করে দিলাম পেপারটাতে। সবাই খুশি হলো। অব্রের মা ইলাকে ধরে ধরে অব্রের রুমে নিয়ে গেল। রোহিণী এক কোণাতে দাঁড়িয়ে আছে। অব্রের বাবা রোহিণীর মাথা ছুঁয়ে বড় এক নিঃশ্বাস ফেলে তার রুমে চলে গেলেন। ম্যাম, পেপার। ধন্যবাদ। উকিল চলে গেলেন। অব্র রোহিণীর দিকে আসছিল, কিন্তু রোহিণী সাইড হয়ে চলে গেল স্টাডি রুমে। অব্র পেছনে পেছনে যাচ্ছিল, আর অব্রের মা তাকে থামিয়ে ইলার কাছে যেতে বলল। কিন্তু মা, পরে কথা বলিস, ওকে একটু একা থাকতে দে। তুই ইলার কাছে যা, নতুন পরিবেশ, ভয় পাবে হয়তো। আচ্ছা। অব্র চলে গেল তার রুমে। রোহিণী মেঝেতে বসে কান্না করছে। কেন অব্র, কেন আমাকে এভাবে ধোকা দিলে? কেন কাঁদো আমাকে সবসময়, কেন? অব্র তোকে জড়িয়ে তুললাম। অব্র, আমি কখনো ভাবতে পারিনি সবাই আমাদের মেনে নেবে। আমি আজ অনেক খুশি অব্র। এসব আর ভেবো না, রেস্ট নাও, তোমার রেস্টের প্রয়োজন। অব্রের পেছনে পেছনে যায়। দুজনে চুপচাপ দাঁড়িয়ে আছে বারান্দায়। চাঁদের আলোতে ইলা অব্রের মুখখানা দেখতে পারছে, সাথে আরও দেখতে পারছে এক ফোঁটা জল, যা অব্রের চোখে চাঁদের আলোতে মুক্তার মতো দেখা যাচ্ছে। ইলা বুঝতে পারলো এটা রোহিণীর জন্যই, তাই ইলা একটু ক্ষোভ নিয়ে রুমে চলে এলো। রাত যত গভীর হচ্ছে তত নীরব ভূমিকা পালন করছে শহরটা। ইলা সব বাসার সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু অব্র রোহিণী ছাড়া। হয়তো বা আজ ঘুম কারোর হবেই না। শিশির ঠান্ডা বাতাসে অব্রের গায়ে কাটা দিয়ে উঠেছে, কিন্তু তা অব্রের খেয়াল নেই। অব্র রুমে একবার গিয়েছিল, যে দেখে রোহিণীর জায়গায় ইলা। হজম হলো না মনে হয়, তাই চলে এলাম এবার বারান্দায়। রোহিণীর ফোন বাজতেই চটজলদি চোখ মুখ মুছে ফোন রিসিভ করলো। ম্যাম, ফ্লাইট তো 4টায়, একটা অলরেডি বেঁচে গেছে। আমার মনে হয় এবার আপনার রওনা হওয়ার পালা। তুমি রেডি তো? জি ম্যাম। গুড। ঘুম থেকে উঠে দেখে অব্র নেই, তাই জোর করে রুমে নিয়ে এলাম বারান্দা থেকে। একটা চিঠি আর আমার আর অব্রের ডিভোর্স পেপার।
হলরুমের টেবিলে রেখে দিলাম। সবাইকে একবার একবার করে শেষ দেখা দেখে নিলাম, হয়তো আর কখনোই দেখতে নাও পাই, মারাও যেতে পারি। সবাইকে দেখা শেষ অভ্র আর ইলাকে দেখে আসলাম। মন চাইনি ওদের দেখতে, কিন্তু নিজেকে জোরপূর্বক করে অভ্রকে দেখে আসলাম। অভ্রের বুকে আজ ইলা ঘুমিয়ে আছে, এটা দেখে আরও ঘৃণা জমে গেল। যাই হোক, অনেক কষ্ট নিয়ে বাসা থেকে বিদায় নিলাম। চোখে সব ভাসছে নদীর স্রোতের মতো। কত না সুন্দর দিন ছিল আমাদের, কত স্বপ্ন বুনেছে অভ্রের সাথে, কত বায়না করেছে অভ্রের সাথে। চোখ দিয়ে পানি পড়ছে, থামার নামই নিচ্ছে না। এসব ভাবছিলাম, ইমানের ড্রাইভার এসে বলল, ভাবতে পারছি না, চোখে মুখ মুছে ওড়না পিছিয়ে বেরোলাম। কারণ কেউ যদি ভুলবশত দেখে ফেলে, সেলফি করে জান খাবে। আর কালকে নিউজে এটা প্রচার হবে, তাই ওড়না পিছিয়ে ওয়েটিং রুমে বসে আছি। ইমান এসে পাসপোর্ট দিয়ে গেল। ইমানও বসে রইল আমার সাথে। ইমান আমার কথায় জাপানে থাকবে, আর ওখানেই ওর ফ্যামিলিও আছে। ইমানের আগেই আমার ফ্লাইট ছিল, তাই সে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। ইমান বারবার পিছনে ফিরে আমাকে দেখছিল, কিন্তু কেন? অস্বস্তি লাগছিল, তাই আর ইমানের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়ে আছি। 4টা বাজার 15 মিনিট আগে অ্যালান হয়েছিল। আমার উইন্ডোর পাশে সিট পড়েছে, বলতে আমি ইমান বলে করিয়ে নিয়েছি। বসে বসে অপেক্ষা করতে লাগলাম এই পথ পাড়ি দেবার জন্য। এমন সময় একটা লোক এসে বসলো পাশে, ক্যাপ পরা। লোকটার দিকে না তাকিয়ে জানলার দিকে তাকালাম। সরি। লোকটার কণ্ঠ চেনা চেনা লাগছে। আর সরি কেন বললো পাশে তাকাতে আমি তাকালাম। নিহাল। সরি রোহিণী, আমি ওই দিন না জেনেই তোকে থাপ্পড় দিয়ে আর কত অপমান করেছি। সরি, আমি আর এমন করবো না রোহিণী, সরি। আজ তো অরিন আমাকে না বললে আমি তোকে হারিয়ে ফেলতাম। মানে অরিন আমাকে ইলা অভ্রের কথা সকালে বলেছে যখন বিয়ে হয়। তখন আসতে চাইছিলাম, কিন্তু ইমান আমাকে আটকে সব বলে দেয়, তোর প্ল্যান। বুঝলাম। তুই আসলি কেন? আর এত তাড়াতাড়ি পাসপোর্টে? আর আমি অস্ট্রেলিয়াতে পড়াশোনা শেষ করেছি, অ্যান্ড ফ্রি ভিসার কারণে তোর আসার প্রয়োজন ছিল না। আমি একাই নিজেকে সামলে নিয়েছি। সেজন্য গাড়িতে বসে বসে কিনা কান্না করছিলি? কাদুরি মানে ড্রাইভারও তুই ছিলি আগে? জি ম্যাম। তুই আসলি কেন? নূরের প্রয়োজন তোকে, নূর তোকে ভালোবাসা, তুই এভাবে চলে এলি। কতটা কষ্ট পাবে জানিস? আর তুইও তো ভালোবাসিস নূরকে। ভালোবাসা শুধু ভালো লাগা ছিল নূর। শোন, কাউকে ভালোবাসার জন্য কোনো কারণ লাগে না। তুমি যদি ব্যাখ্যা করতে পারো যে কেন তুমি তাকে ভালোবাসো, তাহলে এটা হচ্ছে ভালো লাগা। কিন্তু তুমি যদি ব্যাখ্যা করতে না পারো, সেটা হচ্ছে ভালোবাসা। আর কিছু বললাম না। নিহালকে বাইরে মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতেছি। নিহাল আর কিছু বলল না সেদিন। 8 বছর পর অপতের বাসায় মিলাদ পড়ানো হচ্ছে ইলার নামে। হ্যাঁ, ঠিকই দেখছেন, ইলার বেঁচে নেই। 7 বছর হয়ে এলো আজ। রোহিণী চলে যাবার পর অভ্র প্রায় পাগলের মতো হয়ে যায় শোকে। তারপর ইলা ও তার বাচ্চার জন্য অভ্র নিজেকে স্ট্রং রাখে। ইলার যেদিন পেইন ওঠে, তখন অভ্রকে বলে যায় রোহিণীও তার বাচ্চার মা হতে চলেছে। এটা শুনে অভ্র পাথর হয়ে দাঁড়িয়ে পড়ে। রোহিণী যে অভ্রের মা হতে চলেছে ইলা আগেই জানতো, অভ্রকে বলেনি যদি তাকে ছেড়ে দেয়। কিন্তু হয়তো ইলাও বুঝে গিয়েছিল আর সময় নেই তার হাতে, তাই সত্যিটা বলে দিয়ে চলে গেছে অজানা দেশে। সেদিন ইলার সাথে ইলার বাচ্চাকেও বাঁচাতে পারেনি ডক্টর। রোহিণী চলে যাওয়ার পর অভ্র এমন কোনো জায়গা বাদ নেই না খুঁজেছে, এখনও খুঁজছে। অভ্রের মা আঁচল দিয়ে শুধু চোখে পানি মুছে। তার ছেলের এমন করুণ অবস্থা দেখে সে কখনো ভাবতে পারেনি এরকম হবে। রাত দিন আল্লাহর কাছে বলে রোহিণীকে ফিরিয়ে দিতে। অভ্র বাচ্চাকে নিজ হাতে খাবার সার্ভ করে দিচ্ছে। কেউ ভাববে না ইলার বাচ্চা, এটা ইলার না, অরিনের বাচ্চা। কথা বলতে শিখেছে মাত্র। অভ্রের কলিজা আশা ভরসা হলো অরিন। অভ্র এখন বেঁচে আছে শুধু অরিনের জন্য। অভ্র এখন আর সুপারস্টার নেই, সাধারণ সিম্পল মানুষ। 5 ওয়াক্ত নামাজ আর বাবার কাছে হেল্প, এই পর্যন্ত অভ্রের ডেইলি রুটিন। অন্যদিকে রোহিণী পেছনে পেছনে খাবার নিয়ে দৌড়াচ্ছে নিহা আর রিহার পেছনে। পাপা দেখো না, মাম শুধু একটু পরপর খাবার নিয়ে আসে, আর ভাল লাগে না। জীবনটাই খাবার আর খাবার। নিহাল আর রোহিণী দুজনেই হেসে উঠল তাদের মেয়ের পাকনামো কথা শুনে। নিহা আর রিহা হচ্ছে রোহিণীর মেয়ে। রোহিণীর বললে ভুল হবে নিহালেরও। সময়ের বিবর্তনের সাথে সাথে নিহাল আর রোহিণীর সম্পর্কটাও গাঢ় হয়ে যায়। রোহিণী এখন অভ্রের বুকে নয়, নিহালের বুকে মাথা রেখে ঘুমায়। নিহাল থেকে নিহা আর রোহিণী থেকে রিহা নাম মিলে রেখেছে। এখানে কোনো অভ্রের ছায়া নেই। নিহাল পরিপূর্ণ খেয়াল রাখে রোহিণী আর তার বাচ্চাদের। নিহা আর রিহাকে স্কুলে দিয়ে আসে নিহাল কখনো মনে করে না ওরা অভ্রের সন্তান। রোহিণীকে যেভাবে আগলে রাখে সেভাবে বাচ্চাদেরকেও। আজ অফ ডে ছিল, তাই সবাই বাসায়। রোহিণী আর নিহাল জব করে, নিহা আর রিহা স্কুলে থাকে। সারাদিন থাকে, বিকালে অফিস শেষ থেকে রিহা আর নিহাকে বাসায় নিয়ে ফিরে রোহিণীকে আর নিহাল। রাত হয়ে গেছে। ডিনার শেষে নিহাল রুমে চলে গেল।
রোহিণী বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিল। রুমে এসে দেখি নিহাল মুভি দেখছে, তাই ফ্রেশ হয়ে বারান্দায় বসে রাতের আকাশের দিকে তাকিয়ে আছি। মেঘমুক্ত বিশাল আকাশের আজ শুধু অভ্রের চেহারা ভাসছে। অভ্রের বাচ্চাটা কেমন আছে, বাসার সবাই কেমন আছে, খুব জানতে ইচ্ছে হচ্ছে আজ আমাকে ছাড়া অভ্রের দিন কেমন চলে। অভ্র তো বলতে আমাকে ছাড়া নাকি তার নিঃশ্বাস নেওয়াটাও কষ্ট হবে। আজ জানতে ইচ্ছে করছে অভ্র কি এখনো বেঁচে আছে। আজ আমার চোখে পানি নেই অভ্রের জন্য, শুধু একরাশ ঘৃণা। বারান্দায় গিয়ে রোহিণীর পাশে দাঁড়ালাম। নিহালকে কিছুই বুঝতে না দিয়ে ওকে জড়িয়ে ধরলাম। নিহাল এসব বুঝতে পারলে খুব কষ্ট পাবে, আর আমি চাই না নিহালের কষ্ট হোক। রোহিণীকে কোলে করে রুমে নিয়ে যাচ্ছি। কি করিস? রুমে নিয়ে যাচ্ছি, ঘুমাবো আমি। তো ঘুমা। জানিস ভালো করে তোকে ছাড়া আমার ঘুম হয় না। তারপরও হয়েছে বুঝেছি। নিহালের বুকে নাক ঘষলাম। রোহিণীকে শুইয়ে দিয়ে জড়িয়ে ধরে ঘুমেতে এসে পা বাড়ালাম। নিহালের মাথায় হাত বুলি দিতে রইলাম। অভ্রের জায়গা হতো নিহাল কখনোই পাবে না আমার মনে। নিহালের জায়গা করে নিয়েছে মনে। কথা আছে লোভে পাপ, পাপে মৃত্যু। অপর বাচ্চার লোভে রোহিণীকে ঠকিয়েছে, তাই তার শাস্তিও পেয়েছে। ইলার বাচ্চাকে হারিয়ে সর্বশেষ হয়েছে। এর থেকে শাস্তি অভ্রের হয় না। অভ্রের কুকর্মের শাস্তি পেয়েছে, আর রোহিণী তার আসল ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে রোহিণী পর্দাটা সরিয়ে দিল। আলোতে নিহালের ঘুম ভেঙে গেল। দেখলো রোহিণীর পাখিদের খাবার দিচ্ছে বারান্দায়। গিয়ে রোহিণীর পিছনে দাঁড়ালো, পিছন থেকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি ভালোবাসি। রোহিণী এবার ওর দিকে ফিরে বলল, এখনো 3 প্রহরের জ্যোৎস্না দেখা বাকি। নিহাল আর রোহিণীর ভালোবাসা এভাবে অটুট থাকুক। সবাই নিহাল আর রোহিণীর মতো হাজারো ভালোবাসার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আজকের গল্পটা এখানেই সমাপ্ত হলো। দেখা হবে পরবর্তী কোনো গল্পে।